So, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, আর ইংরেজিতে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং। যোগাশ্রয়ী কথাটার মানে হচ্ছে লিনিয়ার বা সরল রেখা সমীকরণ। দেখছো না, এইখানে যত ধরনের ফাংশন দেখবা সব ধরনের ফাংশন হচ্ছে সেই লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানেই হচ্ছে সরল রেখা সমীকরণ, ঠিক আছে? সো লিনিয়ার প্রোগ্রামিং। এখন এই যে স্টাডিটা যোগাশ্রয়ী প্রোগ্রামে আমরা যা যা শিখবো, এই স্টাডিটা ডেভেলপ হয়েছে কখন? এটা কিন্তু একদমই নতুন একটা জ্ঞানের শাখা, ঠিক আছে? গণিতের একটা খুব নতুন একটা শাখা বলতে পারো। এটা এটা 1930 সালে ডেভেলপ করছেন বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যান্টরোভিচ। এই লাস্টের দিকে ভিচ শুনলেই কিন্তু বোঝা যায় যে এরা আসলে কোন এলাকা। এরা রাশিয়া, ইউক্রেন এই জাতীয় এলাকার কিন্তু, ঠিক আছে? সো বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যান্টরোভিচ। আমার উচ্চারণ করতে সমস্যা, যাই হোক। সো এটা তিনি এই মডেলটা দাঁড় করাইছেন, যোগাশ্রয়ী প্রোগ্রামের টোটাল কনসেপ্টটা তিনি দাঁড় করাইছেন কবে? 1930 সালে। এখন আমরা এই চ্যাপ্টারটা দুইটা ক্লাসে শেষ করব, ঠিক আছে? সো দুইটা ক্লাস কেন? একটা হচ্ছে এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য কি দুইটা ক্লাস লাগে? না, দুইটা ক্লাস লাগে না। বাট আমি দেখলাম যে প্রিভিয়াস ইয়ার গুলোতে এই চ্যাপ্টারে কিছু থিওরিও মানে বাংলা কোশ্চেনও দিয়ে দিছে কিছু, ঠিক আছে? সো আই থট যে আমাদের কিছুটা আলোচনা করা দরকার, কিছুটা থিওরি পার্ট, কিছুটা ইতিহাস, কিছু বাংলা অংশ নিয়ে আলোচনা করব, রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আগামীকাল আলোচনা করবো। আজকে আমরা কিছু ম্যাথ সলভ করবো, অবশ্যই সেগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম না, ঠিক আছে? তো আমরা দুইটা ক্লাস নিব, আগে জানা রাখলাম। এখন 1930 সালে জিনিসটা ডেভেলপ করা হয়েছে। এখন যোগাশ্রয়ী প্রোগ্রাম জিনিসটা আসলে কি, এখানে আমরা আসলে কি শিখবো? সো কি শিখবো তার আগে একটা পয়েন্টে আসি, যে এই জায়গায় তোমরা আমার সাথে এগ্রি করো কিনা। পরিকল্পনা হচ্ছে যে কোনো একটা কাজের অর্ধেক, ঠিক আছে? তার মানে কোনো একটা কাজের পরিকল্পনাটা হচ্ছে গিয়ে মানে 50% কাজটা ঠিক করে দেয়, যে তুমি কাজটা প্রপারলি শেষ করতে পারবা কিনা, সেই কাজের পরিকল্পনাটাই কিন্তু ঠিক করে দেয়। এখন এই পয়েন্টের সাথে বা এই সেন্টেন্সের সাথে যারা এগ্রি করো তারা আসলে যোগাশ্রয়ী প্রোগ্রামটা শিখতে পারো। আর যারা এগ্রি করো না তাদের কাছে এটা আসলে শেখানোর দরকার নেই, কারণ কি তুমি তো মানোই না পরিকল্পনা জিনিসটা একটা কাজকে ত্বরান্বিত করে। কারণ যোগাশ্রয়ী প্রোগ্রাম বেসিক্যালি আমাদেরকে এইরকম একটা পরিকল্পনাই আমরা করি, যে আমরা একটা কাজ করতে চাচ্ছি, আমাদের একটা টার্গেট আছে, এই টার্গেটটা আমরা কিভাবে সবচেয়ে ভালো আউটপুট পেতে পারি, ঠিক আছে? ধরো তোমার কাছে সময় আছে আর 6 মাস, ওকে? তোমার 6 মাস সময় আছে তোমার ধরো ইন্টার পরীক্ষার জন্য। ইন্টার পরীক্ষার জন্য 6 মাস আছে, তোমার তো সাবজেক্ট রয়ে গেছে ধরো 10টা সাবজেক্ট, তুমি কোনোটাই তুমি ঠিক ভালোভাবে পারো না, বা তুমি ঠিক ভালোভাবে পড়ো নাই। এখন তুমি ঠিক কিভাবে পড়লে এই 6 মাসের মধ্যে তুমি সবচেয়ে ভালো আউটপুট পাও? সবচেয়ে ভালো আউটপুট মানে কি? তুমি সবগুলো সাবজেক্টে এভারেজ একটা ভালো রেজাল্ট করে তুমি এইচএসসি পরীক্ষা পাস করতে পারবা। সেটার যদি কোনো একটা প্ল্যানিং করতে হয় তাহলে তুমি কি করবা? যোগাশ্রী প্রোগ্রামের সাহায্যে সেটা অ্যাজিউম করতে পারো বা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে পারো। তার মানে কি, তুমি চাইলে সারাদিন ম্যাথ করবা তাহলেও কিন্তু তুমি ওভারঅল রেজাল্ট খারাপ হবে। তার মানে কি করতে হবে, এই 6 মাসে তোমার ম্যাক্সিমাম সবগুলো সাবজেক্টে ভালো করার জন্য ম্যাক্সিমাম একটা ইকুয়ালি এক পরিমাণ টাইম দিতে হবে, যেটাতে যে পরিমাণ দুর্বলতা ওইভাবে টাইম দিতে হবে। সো এই কাজগুলোই বেসিক্যালি আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামে করি। যে আমাদের টার্গেট থাকে, আমাদের টার্গেট কি, যেমন একটু আগে কথা যদি বলি, আমাদের টার্গেট হচ্ছে যে 6 মাস পরে এইচএসসি তে সবচেয়ে ভালো রেজাল্ট করা। আর আমার কাছে এখন সীমাবদ্ধতা তো অনেক বেশি, তাই না? আমার বাংলায় সমস্যা, ইংরেজিতে সমস্যা, তাহলে কিভাবে পড়লে এই 6 মাসে সবগুলা সমস্যাকে আমি ওভারকাম করতে পারবো, সেই প্ল্যানটাই বেসিক্যালি যোগাশ্রয়ী প্রোগ্রাম, ওকে? সো আমি আরেকটা রিয়েল লাইফ প্রবলেম এক্সাম্পল দেই। যেমন ধরো আমার কাছে 1500 টাকা আছে, ওকে? সো আমার কাছে 1500 টাকা আছে। এখন আমরা ঢাকা থেকে প্ল্যান করলাম যে আমরা ট্যুরে যাব, ওকে? সো ট্যুরে যাব কোথায়? ধরো সীতাকুণ্ডে যাব। এখন এই 1500 টাকায় সীতাকুণ্ডে ধরো প্লেস আছে ধরো 4টা, ঠিক আছে? 4টা প্লেস আছে ঘোরার মতো। এখন এই 1500 টাকায় একদিনে যদি আমি ঘুরতে চাই, তাহলে আমি ম্যাক্সিমাম কয়টা প্লেস ঘোরা যাবে, এবং এক একটা প্লেস ঘোরার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু টাকা তোমার খরচ হবে। তাহলে তুমি 1500 টাকায় ঠিক কয়টা প্লেস ঘুরতে পারবা? এই যে ক্যালকুলেশনটা তুমি করবা, যেই শাস্ত্রের মাধ্যমে তুমি খুব সহজে বের করতে পারবা যে না, তুমি ঠিক এই 4টার মধ্যে ঠিক এই 3টাতে ঘুরলেই তুমি তোমার 1500 টাকার মধ্যে কভার করতে পারবো, অথবা এই 4টার মধ্যে ঠিক এভাবে ঘুরলে তুমি সবগুলা প্লেস ঘুরতে পারবে এই টাকার মধ্যে, ঠিক আছে? এই যে একটা
অ্যানালাইসিস এবং একটা পরিকল্পনা করা, এই পরিকল্পনা জিনিসটাই আমরা আসলে যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে করি। তো আশা করি জিনিসটা একটা রাফ আইডিয়া দেওয়া গেছে। এখন ঝামেলা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু সংজ্ঞা পড়তে হবে তোমাদের মাস্ট, কারণ প্রিভিয়াস ইয়ার গুলোতে সংজ্ঞা এক্সামে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আমরা এখানে কিছু সংজ্ঞা পড়বো। যেমন যখন তুমি, আচ্ছা দেখো একটা জিনিস দেখো, যখন আমার কাছে 1500 টাকা ছিল তখন আমি আসলে ঘুরতে যাব, কিছু জায়গায় ঘুরতে যাব, তাই তো? কিছু প্লেস ঘুরতে যাব। এখন ঠিক কয়টা প্লেস আমি ঘুরতে পারবো 1500 টাকা সেটা কিন্তু আমি জানি না। তার মানে যেই জিনিসটা আমি জানি না সেটাই হচ্ছে আমার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? আননোন থাকে, যেই জিনিসের মান তুমি জানো না। তাহলে ঠিক কয়টা প্লেস আমি ঘুরতে পারবো? আমি ধরে নিব কি আমি এক্স পরিমাণ প্লেস ঘুরতে পারবো। এক্স এর মান হতে পারে 2টা, হতে পারে 3টা। আসলে ঠিক কিভাবে আমি ঘুরতে চাচ্ছি, আমি কোন বাসে যেতে চাচ্ছি, কিভাবে আমার কস্টটাকে কমাইতে চাচ্ছি বা বাড়াইতে চাচ্ছি, ওইটার উপর বেস করে এক্স এর মান ভ্যারি করবে না? আমি ঠিক কয়টা প্লেসে ঘুরতে পারবো সেটা কি 1500 টাকার উপর ডিপেন্ড করে নাকি 1500 টাকার উপর তো ডিপেন্ড করে, তার চেয়েও বেশি ডিপেন্ড করে না আমি কিভাবে আসলে ঘুরবো। সো এই এক্সটাকে আমরা ধরে নিব, এক্স হচ্ছে কি ভ্যারিয়েবল। এই এক্সটাই আমার, এই এক্স এর মানটা আমার বের করতে হবে যে এই 1500 টাকা ঠিক কিভাবে গেলে আমি এই এক্স এর মান সর্বোচ্চ পাবো। সর্বোচ্চ পাওয়া মানে কি? সবচেয়ে বেশি জায়গা ঘুরতে পারবো। আমি ঠিক জায়গা ঘোরাটাকে আমি এক্স ধরলাম। তার মানে কি একটা যোগাশ্রয়ী প্রোগ্রামের এবার আমরা ডেফিনেশন আসি। সো যোগাশ্রয়ী প্রোগ্রামে যখন তুমি ম্যাথ করতে যাবা, আমরা এই জিনিসগুলো ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হবো। আমরা আপাতত তোমাদেরকে বলি যে কোন কোন টার্মিনোলজি গুলো আমাদের সামনে আসবে। প্রথম যেটা আসবে দেখবা সিদ্ধান্ত চলক। এটা আসলে কিছুই না, নর্মাল চলক। সিদ্ধান্ত চলক মানে কি? ভ্যারিয়েবল। সো ডিসিশন ভ্যারিয়েবল, ডিসিশন ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের মধ্যে এক্স ওয়াই জেড এদেরকে আমরা ভ্যারিয়েবল ধরবো এখানে, ঠিক আছে? মানে এখানে কাদেরকে তুমি ভ্যারিয়েবল ধরবা? যখন তুমি একটা কোশ্চেন পড়বা, কোশ্চেনের মধ্যে তখন তুমি কিন্তু নিজেই ধরতে পারবা বা বুঝতে পারবা যে তোমার আসলে কার মানটা সর্বোচ্চ করতে বলছে, ঠিক আছে? কার মান সর্বোচ্চ করতে বলছে, কার মান সর্বনিম্ন করতে বলছে। যেমন আমি যখন 1500 টাকা নিছিলাম তখন আমি আসলে কার মান সর্বোচ্চ করতে চাইছি? আমি প্লেসের মান সর্বোচ্চ করতে চাচ্ছি। আর আমি আমার খরচকে কি করতে চাচ্ছি? সর্বনিম্ন করতে চাচ্ছি। আমি চাচ্ছি সবচেয়ে কম টাকায় কিভাবে সবচেয়ে বেশি জায়গা ঘোরা যায়, ঠিক আছে? তাহলে ওই টাকার অ্যামাউন্টটাকে একটা চলক ধরবা, আর ঘুরা কয়টা প্লেস ঘুরতে তো সেটাকে তুমি আরেকটা চলক ধরবা। তো এরপর তোমার টার্গেট থাকবে এক্স এর মানকে সর্বোচ্চ করা। ধরো এক্স কে তুমি প্লেসের কথা চিন্তা করো, তাহলে তোমার টার্গেট থাকবে প্লেসটাকে বাড়ানো, সবচেয়ে বেশি জায়গা কিভাবে ঘোরা যায়। আর ধরো ওয়াইটাকে তুমি টাকা খরচের অ্যামাউন্টে হিসাব করলাম, তোমার কাছে আছে তো 1500 টাকা, তুমি 1500 টাকা বেশি খরচ করতে পারবা না। এখন কিন্তু তুমি কত খরচ, কত কম খরচ করতে পারবা সেটাকে আমি ধরলাম ওয়াই। তোমার টার্গেট কি থাকবে? এই ওয়াইটাকে কমানো। তার মানে যখন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম পড়ি তখন আমাদের এই ধরনের কিছু সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভ্যারিয়েবলের সাহায্য নিতে হয়। যেই ডিসিশন ভ্যারিয়েবল গুলোর মধ্যে কারো মান আমরা কমাই, কারো মান আমরা বাড়াই। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে যে আমাদের টার্গেটটা কি, ঠিক আছে? আমরা আসলে কার মান বাড়াতে চাচ্ছি, কার মান কমাতে চাচ্ছি, ঠিক আছে? এই টার্গেটের উপর বেস করে ডিসিশন ভ্যারিয়েবল গুলোকে আমরা ডিফাইন করব। ওকে ওকে, এইবার আসো আরেকটা ডেফিনেশন বা আরেকটা টার্ম নিয়ে জানি, সেটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন। সেকেন্ড টার্মটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন। আমি জীবনও ভাই ম্যাথ ক্লাসে এইসব ধরনের ডেফিনেশন পড়ানোর মানুষ না, বাট এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে আসছে, সো আমি কাইন্ড অফ বাধ্য হয়ে পড়াচ্ছি, কারণ এই ধরনের ডেফিনেশন গুলা ম্যাথ করতে গিয়ে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আপাতত জাস্ট একটু আইডিয়া রাখো, আমরা ম্যাথ করতে গেলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো এবার হচ্ছে উদ্দেশ্য ফাংশন, ঠিক আছে? অবজেক্টিভ ফাংশন। সো এখানে উদ্দেশ্য ফাংশনকে সবসময় জেড দিয়ে প্রকাশ করা হবে। জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। এই জাতীয় আকৃতি কিছু ফাংশন তোমাদেরকে দেওয়া হবে, অথবা তোমরা নিজেরা এই ধরনের ফাংশন বানাবা। কিভাবে বানাবা সেটা হচ্ছে আমরা ম্যাথ করতে গেলে দেখব। উদ্দেশ্য ফাংশন হচ্ছে আমরা এমন একটা ফাংশন বানাই যেটা হচ্ছে আমাদের টার্গেট থাকে। যে ধরো বিশ্বযুদ্ধ হইলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিংটা অনেক বেশি কাজে লাগছে। এখন ধরো বিশ্বযুদ্ধে তুমি সৈন্য পাঠাবা, ঠিক আছে? সৈন্য পাঠাবা। এখন ধরো তোমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, ধরো $1 মিলিয়ন আছে তোমার কাছে। এখন $1 মিলিয়ন এবং তোমার খাদ্য সামগ্রী আছে, এখন তোমার কাছে সৈন্য আছে অনেক। কিন্তু এই $1 মিলিয়ন দিয়ে তুমি ঠিক কতদিন অন্য একটা এলাকায় গিয়ে যুদ্ধ করতে পারবা? কতদিন তোমার নির্দিষ্ট পরিমাণ সৈন্যের
খাদ্য সরবরাহ করতে পারবা, অস্ত্র, চিকিৎসা সবকিছু সরবরাহ করতে পারবা। তো সেই জিনিসটাকে বেসিক্যালি আমরা একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ যদি করতে পারি তখন আমরা কি করব, তখন আমরা বের করব যে আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এই পরিমাণ টাকা আছে, তাহলে আমরা এই টাকা দিয়ে ঠিক কতদিন আমার সৈন্যরা সার্ভাইভ করতে পারবে, ওই একটা দেশে যুদ্ধ করতে যাচ্ছে আমার ঠিক সৈন্যরা ঠিক কতদিন সার্ভাইভ করতে পারবে, এবং আসলে ঠিক এই টাকা দিয়ে আমি খাদ্য সামগ্রী ঠিক কি পরিমাণ কিনতে পারবো, কয় দিনের খাদ্য সামগ্রী কিনতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে বের করার জন্য আমরা একটা ফাংশনের সাহায্য নিই, সেটা হচ্ছে z ইকুয়াল টু ax প্লাস b আকৃতির হয়, ঠিক আছে। এক্সাক্ট ফাংশনগুলো আমরা দেখবো একটু পরে। সো এটাকে বলা হয় উদ্দেশ্য ফাংশন, এবং তখন আমরা এই উদ্দেশ্য ফাংশনের মানটা ওই যে চলকের মানের উপর বেস করে বাড়ে বা কমে, ঠিক আছে। এবং কিছু শর্ত থাকে, শর্ত বা সীমাবদ্ধতা। আমাদের যখন একটা লিনিয়ার প্রোগ্রামিং করবা তখন তোমাদের অবশ্যই শর্ত বা সীমাবদ্ধতা চলে আসবে। যেমন কি শর্ত বা সীমাবদ্ধতা কোনটাকে বলতেছি, আমি যদি ট্যুরের কনসেপ্টে আসি, আমার কাছে ছিল 1500 টাকা, আমি 1500 টাকা দিয়ে কোথায় যাবো, সীতাকুণ্ডে যাবো, তাই তো। তার মানে আমার সীমাবদ্ধতা কি, আমি চাইলেও 1500 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবো না। ওকে, তার মানে এটা হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার সীমাবদ্ধতা, কারণ আমি 1500 টাকার বেশি খরচ করতে পারবো না। এরপরে যেমন দেখো, যুদ্ধ করতে যাচ্ছ তুমি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কাহিনীগুলো হয়েছে, তো ওই যুদ্ধের সময় তোমার কাছে যে পরিমাণ বাজেট আছে এই বাজেটের বেশি তুমি খরচ করতে পারবে না। তাহলে এই বাজেটের মধ্যে যদি যদি তোমার 1000টা সৈন্যকে যুদ্ধ সরবরাহ করতে পারো, সব অস্ত্র বা সব ধরনের সামগ্রী, তাহলে তুমি 1000-এর বেশি সৈন্য কিন্তু তুমি নিতে পারবে না। তার মানে এটাই তোমার একটা সীমাবদ্ধতা, তোমার কাছে তুমি চাইলে তুমি সবকিছু করতে পারবে না, তোমার একটা লিমিট থাকে। তাহলে এই লিমিট গুলাকে বলা হয় শর্ত বা সীমাবদ্ধতা। এগুলো প্রত্যেকটা যোগাশ্রী প্রোগ্রামে এই জাতীয় কিছু শর্ত বা সীমাবদ্ধতা দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে একটা আসলে আমাদের ডিসিশন ভ্যারিয়েবল, যেটা আমাদের প্রথমেই ডিফাইন করতে হবে, এবং কিভাবে করে আমরা ম্যাথ করতে গেলে দেখবো। আরেকটা হচ্ছে আমাদের ফাংশন, অবজেক্টিভ ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের শর্ত বা সীমাবদ্ধতা, ঠিক আছে। সো এই গেল। এখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে কিছু জিনিস আসছে, একটু দেখি। আমরা ওই জিনিসগুলোকে, আমরা যেহেতু বলছি আমরা 2টা ক্লাসে শেষ করবো, তো আজকে আমরা প্রথম আরো 15-20 মিনিট একটু থিওরি নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে, যেহেতু কোশ্চেনে আসছে। সো দেখো প্রিভিয়াস ইয়ার মোটামুটি অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটা একদম কমন, তোমাদের সবার বইয়ে দেখতে পারবা। এই কোশ্চেনটা অনেক কমন, এটা হচ্ছে কি যোগাশ্রয়ী প্রোগ্রাম কি এবং যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত আর সুবিধা। সো যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধাগুলো আমরা একটু, আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের একটু বলে রাখি। তোমরা হয়তো অনেকে বই পড়ো না, এই জন্যই বেসিক্যালি বলা আর কি, ঠিক আছে। তো ইন কেস যদি কোশ্চেনটা চলে আসে এরকম, তো তুমি হয়তো বা খ বা গ এর ম্যাথটা পারতেছো, হয়তো বা ক পারবা না, অথবা এটা যদি খতে চলে আসে তুমি হয়তো 6 নাম্বার পারবা, বাকি 4 নাম্বার পারবা না, তো এটা কেন হবে। সো দেখো যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা কি কি, তো আমি সুবিধার পয়েন্টগুলো জাস্ট বলতেছি। সো প্রথম সুবিধা হচ্ছে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ সুবিধা। সর্বনিম্ন বিনিয়োগ, সবচেয়ে কম বিনিয়োগে কিভাবে সর্বোচ্চ সুবিধা আদায় করতে পারবা সেটা তোমাকে বলে দিবে। তাহলে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ সুবিধা, ঠিক আছে। এটা খ নম্বরে আসছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি, এটা 4 নম্বরের কোশ্চেনে। প্রিভিয়াস কয়টা বোর্ডে আসছে বোর্ড গুনতেও পারতেছি না, এত বেশি পরিমাণ বোর্ডে আসছে এই কোশ্চেনটাই। তার মানে কি এটা আসলে ম্যাথ করার কিছুই নেই এখানে, এই জন্য বলতেছি। তো এরপরের পয়েন্টটা দেখো, সীমিত অর্থ, কাঁচামাল, জনবল। তোমার কাছে অর্থ সীমিত আছে, কাঁচামাল সীমিত আছে, বাট এইটাকে, এই জিনিসটা দিয়ে তুমি কিভাবে সঠিক ব্যবহার করতে পারো। সীমিত অর্থ আছে, কাঁচামাল, জনবল সবকিছু সীমিত, এর সঠিক ব্যবহার তুমি কিভাবে করতে পারবা, ঠিক আছে। এবং ও কাঙ্ক্ষিত লক্ষ্য, লক্ষ্য অর্জন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। এরপর আরেকটা জিনিস দেখো, সো যখন তুমি যোগাশ্রী প্রোগ্রাম করবা এবং তুমি তোমার একটা টার্গেট আছে, ওই টার্গেটটাকে তুমি গেইন করতে চাচ্ছ, তখন তুমি কি করবা, তথ্য উপাত্ত নিয়ে কথা বলবা না। সো বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে, তথ্য ও উপাত্তের ভিত্তিতে ব্যাপারটা কেমন হবে, যে তোমার ভবিষ্যৎ উৎপাদনকে তুমি টেকসই এবং অধিকতর লাভজনক করতে পারবা, এবং দক্ষতা ও দূরদৃষ্টি বৃদ্ধি করতে পারবা, ঠিক আছে। তথ্য উপাত্তের মাধ্যমে দূরদৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করতে পারবা, ওকে।
তো যে প্ল্যান করে কাজটা করবে তারটা অবশ্যই অনেক বেশি প্রপার হবে এবং তার আউটপুটটা অবশ্যই ভালো হবে, আর যে প্ল্যান করে করবে না তারটা খারাপ হবে। সো তুমি যখন প্ল্যান করে করবে তখন তুমি অনেক ধরনের তথ্য উপাত্ত প্রিভিয়াসলি, ধরো আমি ট্যুরের কথাটা বারবার আনতেছি, আমি যখন ট্যুরে যাব তখন প্রিভিয়াসলি কে ট্যুরে গেছে, তার কত টাকা লাগছে, এই ধরনের তথ্য উপাত্ত নিয়ে যখন আমি প্ল্যান করে যাব তখন কিন্তু আমি সবচেয়ে কম টাকায় ঘুরে আসতে সম্ভব হবে। আর আমি যদি কোনো প্ল্যান ছাড়া যাই তাহলে দেখবা যে আমার অনেক জায়গায় আমি যেহেতু কোনো কিছু জানি না, কোনো ধরনের আইডিয়া নিয়ে আসি না, তথ্য উপাত্ত ঘাটি নাই, তাহলে আমার কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরেকটা পয়েন্ট যে অনাকাঙ্ক্ষিত, যে পয়েন্টগুলো আসলে বারবার একই টাইপের কথা, যে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা, যে আমার আসলে কি কি সমস্যা হতে পারে, আমি একটা কাজ করতে যাচ্ছি সেটা করতে গেলে কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে সেগুলো কিন্তু চিহ্নিত হয়ে যাবে, এবং তার দূরীকরণ। তো ওগুলো চিহ্নিত হয়ে যাবে এবং সেগুলোকে কি করতে পারবো, আমরা দূর করতে পারবো, আমার বিপণন ব্যয় কমাতে পারবো, মুনাফা বৃদ্ধি করতে পারবো। ঠিক আছে, সো এই চারটা পয়েন্টকে আমি ধরতেছি মেইন। তো এগুলোর সাথে তোমরা বই পড়লে আরো অনেকগুলো পয়েন্ট অ্যাড করতে পারবা। সো এটা আসলে প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন। সো গেল, এখন আমরা আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কিভাবে, এটাই লাস্ট কোশ্চেন, এরপর আমরা ম্যাথে যাব। ঠিক আছে, কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা যায়। আমরা এখন ওয়ার্কিং রুলটা দেখবো যে কিভাবে, মানে আমরা তো এতক্ষণ বলতেছি খালি প্ল্যান করতে হবে, বাট প্ল্যানটা করবো কিভাবে, একটা সিস্টেমেটিক ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমরা এই প্ল্যানটা ধাপে ধাপে প্ল্যানটাকে সাজায় আনবো, সেটা নিয়ে হচ্ছে এই কোশ্চেনটা। এখানে বলা হয়েছে যে কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠন করা হয় তা বিস্তারিত বর্ণনা, এটা অনেকগুলো বোর্ডে আসছে, কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা যায়। ঠিক আছে, সো এটা একটা কোশ্চেন। সো এবার আমরা মনোযোগ দিয়ে এই স্টেপগুলো দেখি, ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, সো এবার আসো স্টেপ 1, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল, যে আমরা একটু পরে যে আমাদের প্রবলেমগুলো সলভ করব সেই প্রবলেমগুলোকে আমরা এই স্টেপগুলো ফলো করেই করব। স্টেপ 1 বা ধাপ 1, সেখানে আমরা যেটা করব, ডিসিশন ভ্যারিয়েবলকে প্রথমে খুঁজে বের করতে হবে। ডিসিশন ভ্যারিয়েবল, সো ডিসিশন ভ্যারিয়েবল কি আমরা প্রথমেই বলছি ক্লাসের শুরুর দিকে, যে ভ্যারিয়েবল মানে হচ্ছে অজানা কিছু একটা। ঠিক আছে, যেমন আমি চাচ্ছি সবচেয়ে বেশি জায়গা ঘুরতে পারবো, ঠিক আছে, অথবা আমি একটা অ্যামাউন্ট দিয়ে যুদ্ধতে যাচ্ছি, আমার টার্গেট হচ্ছে আমি ঠিক কতদিন থাকতে পারবো, এই পরিমাণ অর্থ নিয়ে যদি আমি যুদ্ধ করতে যাই আমি ঠিক কতদিন যুদ্ধটা চালায় যেতে পারবো। তাহলে এই যে ঠিক কতদিন যুদ্ধ চালাইতে পারবো, তো এই কতদিন আসলে ঠিক কতদিন মানে আমি তো জানি না এক্সাক্ট কতদিন আমি এই অর্থ দিয়ে চালাইতে পারবো, কন্টিনিউ করতে পারবো আমার। তাহলে এই যে অজানা জিনিসটা, এটাই হচ্ছে আমার ডিসিশন ভ্যারিয়েবল। তাহলে এখানে কার যা মানটা আমি জানি না এবং সেই জানা মানটা, অজানা মানটা বের করতে হবে। তার মানে এই অজানা ভ্যালুটাই কি হবে, আমার ডিসিশন ভ্যারিয়েবল। স্টেপ 1 আমার দেখতে হবে, কোশ্চেন পুরোটা পড়তে হবে এবং দেখতে হবে যে আসলে কার মান জানি এবং কার মান বের করতে বলছে। তো সেটাই হচ্ছে আমার ডিসিশন ভ্যারিয়েবলকে খুঁজে বের করতে হবে। স্টেপ 2, অবজেক্টিভ ফাংশন, যেটাকে আমরা বলছি অভিষ্ট ফাংশন। অবজেক্টিভ ফাংশন কি করতে হবে, এই যে ডিসিশন অবজেক্টিভ ফাংশনকে আমরা গঠন করব। কিভাবে গঠন করব, সো রাসায়নিক বিক্রিয়া তো বুঝো তোমরা, রাসায়নিক বিক্রিয়া। সো এই কাইন্ড অফ হচ্ছে অবজেক্টিভ ভ্যারিয়েবলটা আসবে কার মাধ্যমে, অবজেক্টিভ ভ্যারিয়েবলটা আসবে তোমার অবজেক্টিভ ফাংশন, এটা আসবে তোমার ডিসিশন ভ্যারিয়েবলের মাধ্যমে। ডিসিশন ভ্যারিয়েবল থেকে আমরা কি করব, একটা অবজেক্টিভ ফাংশন জেনারেট করব। ঠিক আছে, কার কার মান বের করতে হবে তাদেরকে নিয়ে আমি একটা ফাংশনকে জেনারেট করব, তাই তো। ফাংশনকে জেনারেট করব কার মাধ্যমে, এই যে ডিসিশন ভ্যারিয়েবল যেটা আমরা প্রথমে ডিফাইন করলাম স্টেপ 1 এ, তার সাহায্যে আমরা একটা অবজেক্টিভ ফাংশন তৈরি করব। স্টেপ 3, আমার শর্ত বা সীমাবদ্ধতা চিহ্নিত করব। ঠিক আছে, শর্ত কি, যেমন ট্যুরের জন্য আমার শর্ত কি ছিল, 1500 টাকার বেশি আমি চাইলেও খরচ করতে পারবো না, অথবা একদিনের বেশি আমি চাইলেও থাকতে পারবো না, তাহলে এটাই হচ্ছে আমার সীমাবদ্ধতা।
যেহেতু আমার টাকার একটা সীমাবদ্ধতা আছে, আমার কাছে আছে মাত্র 1500 টাকা, আমি এর চেয়ে বেশি খরচ করতে পারবো না, তাহলে এই টাকা আমি 2 দিনও থাকতে পারবো না, চাইলেও একদিনের মধ্যে আমার চলে আসতে হবে। তাহলে এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। সেম একইভাবে প্রত্যেকটা লিনিয়ার প্রোগ্রামে তুমি যেসব জায়গায় অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু শর্ত বা সীমাবদ্ধতা থাকবে, এদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে? সো এই গেল আমাদের 3টা স্টেপ, এবং এই 3টে স্টেপ যদি তুমি ঠিক মতো মানে আইডেন্টিফাই করতে পারো, তাহলেই কিন্তু বেসিক্যালি তুমি, আচ্ছা এই কাজ হয়ে গেলে তোমার হচ্ছে সবকিছু আইডেন্টিফাই করা শেষ। এবার হচ্ছে তুমি সলভ করার কাজ। এরপর স্টেপ 4 আমরা বলতে পারি, আরেকটা বলতে পারি সমাধানের ধাপ। সো সো এরপর হচ্ছে আমরা কাজ হচ্ছে ফিজিবল রিজন। সো এরপর আমাদের কাজ হবে কি, এরপর আমাদের কাজ হচ্ছে সমাধান করা, ঠিক সর্বোচ্চ সমাধান করব, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে সমাধান করব। সো এই 4টা ধাপ কিভাবে যোগাত্রী প্রোগ্রাম গঠন করা যায়। প্রথম কাজ হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবলকে খুঁজে বের করব। সেকেন্ড কাজ হচ্ছে অবজেক্টিভ ফাংশন বের করব ডিসিশন ভ্যারিয়েবলের মাধ্যমে। থার্ড হচ্ছে শর্ত বা সীমাবদ্ধতা চিহ্নিত করব। এরপর হচ্ছে আমরা সমাধান করব, যে আসলে ঠিক কি কতদিন আমি স্টে করতে পারবো, আমি যুদ্ধে যাচ্ছি ঠিক এই পরিমাণ টাকা নিয়ে, তাহলে ঠিক কতদিন আমার সৈন্যরা থাকতে পারবে। এটা তো আলটিমেটলি আমাদের বের করাই তো উদ্দেশ্য, তাহলে সবশেষে আমরা সমাধান করে সেটাই আসলে বের করব, ঠিক আছে? সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনা যোগাত্রী প্রোগ্রামে। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এখন আমরা তো এখন আমাদের হচ্ছে প্রবলেম সলভিং। হ্যাঁ রূপক কিছু বলতেছিলি? না না ভাই বললাম বুঝছি। ওকে ওকে, ভেরি গুড। সো এখন আমরা প্রবলেম সলভিং এ যাব। সো আমি বেসিক্যালি মানে মোটা দাগে যদি বলি, 2 ধরনের প্রবলেম আসবে। একটা হচ্ছে এই চ্যাপ্টারের রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে? রিয়েল লাইফ প্রবলেম। আরেকটা হচ্ছে মানে সব দিয়ে দিবে, সব কিছু দেওয়া থাকবে, জাস্ট আমাদের অ্যান্সারটা বের, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে হবে। যারা ডিফারেন্সিয়েশন করতো, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের সাহায্য সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে পারতাম। বিভিন্ন ফাংশন দেওয়া থাকতো, সবচেয়ে বেশি লাভ কখন হবে, সবচেয়ে বেশি লস কখন হবে, এগুলো কিন্তু বের করতে পারতাম, ঠিক আছে? তো সবকিছু দেওয়া থাকবে, আমরা জাস্ট বের করব। বেসিক্যালি এই টাইপটাই আমি আজকে করাবো, ঠিক আছে? আরেকটা পসিবল আছে, আরেকটা জিনিস পসিবল, সেটা হচ্ছে যে রিয়েল লাইফ প্রবলেম, বাস্তব জীবনের প্রবলেম, ঠিক আছে? রিয়েল লাইফ প্রবলেম। সো রিয়েল লাইফ প্রবলেমে যেটা হবে, আমাদেরকে সমস্যা দেওয়া থাকবে, মানে বাংলায় বিভিন্ন ধরনের সমস্যা বলা থাকবে। ধরো এরকম বলতে পারে যে একটা লোক 100 টাকা আছে তার কাছে, সর্বোচ্চ 100 টাকা সে ব্যয় করতে পারবে, ঠিক আছে? এখন সে চাচ্ছে পেন্সিল আর কলম কিনতে চাচ্ছে, ঠিক আছে? সে চাচ্ছে পেন্সিল কিনবে, আর হচ্ছে সে চাচ্ছে কি কলম কিনবে। এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। এখানে তোমার কোনো ফাংশন কিছুই দেওয়া থাকবে না, তোমাকে সবকিছু বের করতে হবে, তারপরে তোমার আবার অ্যান্সারটাও বের করতে হবে। সো 100 টাকা কিন্তু তার কাছে সর্বোচ্চ 100 টাকা আছে, এর বেশি কিন্তু সে খরচ করতে পারে, এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। এখন ধরো তার কাছে পেন্সিল কিনতে হবে, তার হচ্ছে কলম কিনতে হবে, ঠিক আছে? সো আমি বললাম যে একটা পেন্সিলের দাম হচ্ছে কত, আমি বলে দিলাম একটা পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা, আর একটা কলমের দাম হচ্ছে 8 টাকা, ঠিক আছে? একটা বাংলা একটা ইংলিশ লিখছি, সরি। একটা কলমের দাম হচ্ছে 8 টাকা। এখন আমার কোশ্চেন হচ্ছে, তাহলে সে সর্বোচ্চ কতটি পেন্সিল অথবা কতটি কলম কিনতে পারবে এই 100 টাকার ভিতরে? তাহলে তুমি চাইলে এই প্রবলেমটাকে কি করতে পারবা, এই প্রবলেমটাকে তুমি যোগাশ্রী প্রোগ্রাম দিয়ে সলভ করতে পারবা। সো এটা সলভ করার জন্য তখন হচ্ছে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, পেন্সিল ঠিক কতটি কিনতে পারবে, ধরলাম পেন্সিল কিনতে পারবে এক্স সংখ্যক, কলম কিনতে পারবে ওয়াই সংখ্যক। এই যে এটাই হচ্ছে আমাদের মনে আছে, আমরা বলছিলাম স্টেপ 1-এ আমাদের ডিসিশন ভ্যারিয়েবল খুঁজে বের করতে হবে। তাহলে আমরা ডিসিশন ভ্যারিয়েবল কিন্তু পেয়ে গেছি, যে পেন্সিল হচ্ছে এক্স সংখ্যক কিনতে পারবে ধরলাম, আর কলম হচ্ছে ওয়াই সংখ্যক কিনতে পারবে। তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা, তাহলে এক্স সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে 12x টাকা, আর একটা কলমের দাম হচ্ছে 8 টাকা, তাহলে ওয়াই সংখ্যক কলমের দাম কত, 8y টাকা। তাহলে এদের যোগফল কত হইতে পারবে, এদের যোগফল কত হইতে হবে, 100 হইতে হবে না এদের যোগফল? এদের সবকিছু কেনার পরে তোমার হচ্ছে 100 টাকার মধ্যে তোমার শেষ করতে হবে, তাহলে সেখান থেকে আমার এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। সো এটা আমরা, এগুলো হচ্ছে কিছু রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে? তার মানে রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে, আগামীকালকে দিন আমরা অনেকগুলো রিয়েল লাইফ প্রবলেম সলভ করব, একদম যোগাশ্রী প্রোগ্রাম ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা রিয়েল লাইফ প্রবলেমে যাব না, আজকে আমাদের প্রবলেমগুলো খুব ইজি। এখানে হচ্ছে এই যে তুমি কষ্ট করে 12x + 8y = 100 লেখলা, এটা হচ্ছে তোমার অভিষ্ট ফাংশনটা লেখলা, আমার কথা বুঝতে পারতেছো? এই কাজটা তোমার করাই লাগবে না, এই কাজটা ওরা কোশ্চেনে দিয়ে দিবে, ওরা কোশ্চেনে এই জাতীয় একটা ফাংশন দিয়ে দিবে,
তোমার কাজ হচ্ছে জাস্ট ওই ফাংশন থেকে এক্স ওয়াই এর মান বের করা, সর্বোচ্চ কত এক্স ওয়াই এর মান কত হইলে তুমি সর্বোচ্চ ভ্যালু পাওয়া, সর্বনিম্ন ভ্যালু পাওয়া, এটা বের করা। তার মানে এই ফাংশনটা গিভেন থাকবে। আজকে আমাদের প্রবলেম গুলো কেমন হবে, এই ফাংশনটা গিভেন থাকবে। আর আগামীকালকে আমরা যে প্রবলেমগুলো সলভ করবো সেখানে রিয়েল লাইফ প্রবলেম, সেখানে এই ধরনের বিভিন্ন বাস্তব জীবনের স্টেটমেন্ট গুলো দেওয়া থাকবে, বাস্তব জীবনের সমস্যা দেওয়া থাকবে। আমরা সেগুলা থেকে এই ধরনের একটা অভিষ্ট বা অবজেক্টিভ ফাংশন জেনারেট করব এবং অবজেক্টিভ ফাংশন থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের করব। ঠিক আছে, তো তোমরা হয়তো আইডিয়া পাইছো যে আমরা আসলে কি কি করতে যাচ্ছি এখন। তো চলো আমরা একটা প্রবলেম সলভ করি। সো যেটা বলছিলাম যে এখানে সব কিছু গিভেন থাকবে। এখানে বলা হয়েছে, এখানে আবার লেখচিত্রের সাহায্যে বের করতে বলছে। ঠিক আছে, তার মানে লেখচিত্র আঁকতে হবে। তো আমরা যারা সরলরেখা করে আসছে আমরা হয়তো বা গ্রাফ আঁকতে পারি, না পারলেও আমি এখানে কিছুটা দেখাই দিব। ঠিক আছে, সো লেখচিত্রের সাহায্যে z ইজ ইকুয়াল টু 5x প্লাস 7y এর সর্বোচ্চ মান বের করতে বলছে। তাহলে এর সর্বোচ্চ মান বের করতে বলছে, যেখানে তোমার সীমাবদ্ধতা গুলো কি দিছে দেখো। যেখানে বলছে এক্স চলক আর ওয়াই চলকের মান কখনোই 4 থেকে বড় হবে না। ঠিক আছে, একটা সীমাবদ্ধতা। মানে এটা কিন্তু রিয়েল লাইফ প্রবলেম না। মানে এখানে তুমি আসলে এক্স বলতে কি বুঝাচ্ছে, ওয়াই বলতে কি বুঝাচ্ছে তুমি কিছু জানো না, বাট তোমাকে চলকগুলা দিয়ে দিছে, তুমি জাস্ট সলভ করবা, অঙ্ক হিসেবে সলভ করবা। আর আমরা আগামীকালকে করবো সব রিয়েল লাইফ প্রবলেম, যেখানে এক্সটা আমরা নিজেরাই ডিফাইন করবো, ওয়াই আমরা নিজেরাই ডিফাইন করবো। যেমনটা একটু আগে আমরা করলাম, এক্স বলতে আমরা ধরছিলাম পেন্সিলের সংখ্যা, ওয়াই বলতে আমরা ধরছিলাম কলমের সংখ্যা। ঠিক আছে, সো আবার আরেকটা শর্ত দিচ্ছে যে সীমাবদ্ধতা দিচ্ছে 3x প্লাস 8y, এটা কি হইতে পারবে না। 3x প্লাস 8y এটা হচ্ছে 24-এর ছোট হবে, অথবা হাইয়েস্ট 24-এর সমান হইতে পারবে। আরেকটা শর্ত কি দিচ্ছে দেখো, 10x প্লাস 7y এটা হচ্ছে 35 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কিছু শর্ত দিল। আর আরো কিছু বলা আছে, x হচ্ছে 0 থেকে বড়, y হচ্ছে 0 থেকে বড়, অ্যাডিশনাল কিছু শর্ত দিচ্ছে। তাহলে দেখো তো তোমার সবই কিন্তু দেওয়া আছে। তোমার এখানে আসলে প্রথম স্টেপে কি ছিল তোমার মনে আছে? মনে হয় প্রথম স্টেপে ছিল ডিসিশন ভ্যারিয়েবল। তো এখানে কিন্তু দেখো এখানে ভ্যারিয়েবল কয়টা দেওয়া হয়েছে, দুইটা দেওয়া হয়েছে, এক্স আর ওয়াই। তাহলে ডিসিশন ভ্যারিয়েবল কারা? এখানে ডিসিশন ভ্যারিয়েবল কারা? এক্স এন্ড ওয়াই গিভেন। এবার তোমার হচ্ছে অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য, মানে টার্গেট কি, কোন ফাংশনের মান সর্বোচ্চ করা টার্গেট, এই ফাংশনটা দেওয়া আছে z ইজ ইকুয়াল টু 5x প্লাস 7y, যার মান হচ্ছে আমার সর্বোচ্চ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাও কিন্তু গিভেন। ওকে, সো এরপরে দেখো তোমার শর্ত, আমরা বলছিলাম পরের স্টেপে বলছি আমরা শর্ত বা সীমাবদ্ধতা, সেগুলোও কিন্তু গিভেন এই কোশ্চেনে। সীমাবদ্ধতাগুলো দেখো যে x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 5, এভাবে বাকি যতগুলো দেওয়া আছে। সীমাবদ্ধতা বা শর্ত যখনই দেওয়া থাকবে তখন মনে করবা সেটার মধ্যে ইনইকুয়ালিটি আসবে বা অসমতা চলে আসবে। ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন চলে আসবে, যেহেতু এখানে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। ওকে, সীমাবদ্ধতা সবসময় অসমতা দিয়ে প্রকাশ করতে হয়, যে আমি সর্বোচ্চ 10 ঘন্টা কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কাজটাকে যদি আমি এক্স দিয়ে ধরি, তাহলে আমার এক্স কি হবে, লেস দেন ইকুয়াল টু 10 হবে, মানে 10-এর বেশি যাবে না। সো এরকম আর কি। তার মানে সীমাবদ্ধতা যদি বলি তাহলে সবসময় কি করতে হবে, আমাদেরকে ইনইকুয়ালিটি বা অসমতার সাহায্যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে কি ডিসিশন ভেরিয়েবল, অবজেক্টিভ ফাংশন সবই গিভেন। সো যেহেতু লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলছে, সো আমরা লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখি। সো লেখচিত্রের মাধ্যমে সমাধান করা নরমালি করা একই কথা। সো আমরা লেখচিত্রের মাধ্যমে এখন আগে দেখি। সো আমার এই ফাংশনগুলো কাজে লাগবে, সো আমি এইগুলোকে একটু কপি করে নিয়ে আসি। সো এই ফাংশনগুলো আমার কাজে লাগবে। আচ্ছা, সো এই ফাংশনগুলোকে আমার আঁকতে হবে। যেহেতু বলতে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো, তাহলে ঠিক জেড এর মান সর্বোচ্চ, আমাদের কোশ্চেন কি ছিল, জেড এর মান লেখচিত্রের সাহায্যে জেড ইজ ইকুয়াল টু 5x প্লাস 7y এর সর্বোচ্চ মান বের করো। সো সর্বোচ্চ মানের জন্য আমরা গ্রাফ পেপারে আগে প্রত্যেকটা গ্রাফ আঁকি, তারপর হচ্ছে আমরা দেখি যে কিভাবে তার মান হাইয়েস্ট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস শক কাগজের, এটা এক্স অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো
প্রথম কাজ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল লেস দেন ইকুয়াল টু, দেখো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 4, এইটার গ্রাফ কি তুমি আঁকতে পারবা? যখন তোমার অসমতা থাকে তখন তো তুমি তার সেই সরলরেখা গ্রাফ আঁকতে পারো না। তার মানে গ্রাফ আঁকার জন্য আমরা যেটা করব, এটাকে সমতা ধরে দিব, লেস দেন ইকুয়াল টু, তো তাকে আমরা ইকুয়াল টু 4 ধরে নিব। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এর গ্রাফ কিন্তু আমরা চাইলে আঁকতে পারি। ঠিক আছে, এটা অনেকভাবে তুমি আঁকতে পারো। একটা ওয়ে হচ্ছে তুমি 4 দিয়ে সবাইকে ভাগ করো, ভাগ করলে কি আসবে বলতো, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 1 আসে না? এখন এক ধরনের সরলরেখার ইকুয়েশন তোমাদের একটু মনে করাই দিই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, যদি কোনো সরলরেখা 1 হয়, রাইট হ্যান্ড সাইডে যদি 1 থাকে, তখন এক্স এর নিচে যে থাকে তাকে বলা হয় এক্স অক্ষের ছেদিতাংশ, ওয়াই এর নিচে থাকে তাকে বলা হয় ওয়াই অক্ষের ছেদিতাংশ। তার মানে কোনো একটা গ্রাফ যদি, সরলরেখার গ্রাফ যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হয়, তখন সেটা বোঝায় সে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এবং সেই গ্রাফটা এ বিন্দু আর বি বিন্দুকে ছেদ করে যায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের গ্রাফটা দেখো তো কেমন। আমাদের গ্রাফটা হচ্ছে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে সে কি এক্স অক্ষকে 4 নামক বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে 4 বিন্দুতে ছেদ করবে, তাই তো? তাহলে ধরে নিলাম 1 2 3 4, 4 হচ্ছে এমন একটা জায়গায়, আর এখানে ধরলাম 1 2 3 4, এখানে 4 হচ্ছে এমন একটা জায়গায়, তাই তো? তাহলে প্রথম গ্রাফটা আমরা আঁকতে পারবো না? প্রথম গ্রাফটা হবে এরকম। দেখো তো প্রথম গ্রাফটা কিছুটা এরকম হয় না? প্রথম গ্রাফটা কিন্তু এরকম হয়। তার মানে ওয়াই বরাবর 4 দিয়ে গেছে আর এক্স বরাবর সে 4 দিয়ে গেল। তো এটা হচ্ছে আমার কার, এটা হচ্ছে, আমরা প্রত্যেকটা নাম দেই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার কি 3 নম্বর ইকুয়েশন। সো 1 নম্বরের গ্রাফ কিন্তু আমরা এঁকে ফেলছি। ঠিক আছে, 1 নম্বরের গ্রাফ আঁকলাম। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 এর গ্রাফ শেষ। আচ্ছা, পরে আমরা লেস দেন গ্রেটার দেন নিয়ে হিসাবটা পরে আসবো, পরে দেখাবো। আচ্ছা, এখন 3x প্লাস 8y লেস দেন ইকুয়াল টু 24 আছে। সো এটাকে আমরা কি করব, লেস দেনটাকে বাদ দিয়ে আপাতত ইকুয়াল টু ধরবো, ইকুয়াল টু 24 ধরলাম। এখন এটা আঁকার জন্য আমরা কি করব, এই 24 দিয়ে সবাইকে ভাগ দেই। সো আগের ফরম্যাটে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের জন্য আঁকা ইজি হবে। সো আগের ফরম্যাটে নিয়ে গেলে কেমন হবে, সবাইকে 24 দিয়ে ভাগ দেই। সো 3x বাই 24 যোগ 8y বাই 24 ইকুয়াল টু 1। সো 3 দিয়ে যদি আমরা কাটি 24 কে, তাহলে কি থাকবে, নিচে থাকবে 8। 8 দিয়ে যদি 24 কে কাটি তাহলে কি থাকবে, নিচে থাকবে 3। সো 2 নম্বর ইকুয়েশনের গ্রাফটা কেমন হবে, x বরাবর 8 বিন্দুতে থাকবে, x বরাবর ধরলাম 8 বিন্দুটা ঠিক এমন একটা জায়গায় আছে, এটা হচ্ছে x বরাবর থাকবে, আর y বরাবর কি 3 নামক বিন্দুতে থাকবে। তাহলে y বরাবর 3 নামক বিন্দুটা কোন দিকে, এই দিকে, তাই তো? আচ্ছা, তার মানে এইটার গ্রাফটা কেমন হবে বলতো, এটার গ্রাফটা কিন্তু এরকম হবে। গ্রিন কালারের যেই রিজনটা দেখতেছো, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশনের গ্রাফ। ছক কাগজ যেহেতু বলছে তাই আমরা গ্রাফিক্যালি জিনিসটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার কি ইকুয়েশন 2। সো ইকুয়েশন 2 এর গ্রাফটাও আঁকতে বললাম। আশা করি তোমরা সরলরেখা কিছুটা হইলেও তো আইডিয়া রাখো, সো বুঝতে পারতেছো। সো এবার দেখো 3 নম্বর ইকুয়েশন নিয়ে কথা বলি। 10x প্লাস 7y লেস দেন ইকুয়াল টু 35। এটাকেও আঁকার জন্য কি করবো আমরা, যেহেতু লেস দেন ইকুয়াল গ্রেটার দেন থাকলে তার গ্রাফ আঁকা যায় না, সো আমরা কি করব, ইকুয়াল টু ধরে আঁকবো। সো এটাকেও 35 দিয়ে ভাগ দাও, 10x বাই 35 যোগ 7y বাই 35 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার তুমি 10 দিয়ে কাটো, সো পরের লাইনে তুমি কি লিখতে পারবে, x ডিভাইডেড বাই 35 বাই 10 যোগ y ডিভাইডেড বাই 7 দিয়ে 35 কে কাটলে 5 আসে, 5 7 35, সো এখানে 5 ইজ ইকুয়াল টু 1, তাই তো? আর 10 দিয়ে যদি তুমি 35 কে কাটো তাহলে তোমার কি থাকবে, 3.5 থাকবে, তাই তো? 3.5 থাকবে। সো এখানে আসবে 3.5। তাহলে তোমার এখন যে তুমি, আমরা এখন বেগুনি সরি গোলাপি কালার যে গ্রাফটা আঁকবো, মানে থার্ড ইকুয়েশন আমাদের, তো সেটা বেসিক্যালি এক্স এর নিচে দেখো 3.5 আছে, তার মানে সে 3.5 তো এরকম একটা জায়গায় হওয়ার কথা, সে এই বিন্দু দিয়ে যাবে, আর ওয়াই এর নিচে কি 5 আছে, তার মানে সে ওয়াই অ্যাক্সিস বরাবর 5 হচ্ছে ধরো এমন একটা জায়গায় সে 5 দিয়ে যাবে। তো 3.5 আর 5 তাদেরকে আমি কানেক্ট করি। ঠিক আছে, তো ধরলাম আমার গ্রাফটা ঠিক এরকম হইলো।
ওকে, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। জি ভাই। ওকে, ভেরি গুড। তো এখন আমরা দেখি। তো আচ্ছা, গোলাপির এটা ছিল আমাদের ইকুয়েশন 3, তাই তো? সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3। সো এবার আমরা শর্তগুলোতে আসি যে কার মান কতর বেশি হতে পারবে না। এখন আমাদের দেখবা এক একটা গ্রাফ আমাদের এক একটা নির্দেশ দিবে। সো তাদের মধ্যে ঠিক কোন রিজনটা আমাদের দরকার সেটা আমরা বের করব। সো একটা জিনিস খেয়াল করি আমরা, ইকুয়েশন 1 যে হলুদ গ্রাফটার দিকে তোমরা একটু তাকাও। হলুদ গ্রাফটা আমাদের কি বলতেছে? x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 4, তাই তো? আচ্ছা বলো তো, এই হলুদ গ্রাফটা বেসিক্যালি কার গ্রাফ? এটা হচ্ছে বেসিক্যালি x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এর গ্রাফ, তাই না? এখন ইকুয়াল টু 4 এর গ্রাফটা যদি হলুদটা হয়, তাহলে আমার কোশ্চেনে কি বলা হয়েছিল? লেস দেন ইকুয়াল টু 4। তার মানে বেসিক্যালি আমার কি দরকার? আমার দরকার এই হলুদ গ্রাফের নিচের অংশটুকু, তাই না? এক নম্বর ইকুয়েশন আমাকে বলতেছে যে তুমি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 যে গ্রাফটা আছে সেই গ্রাফের নিচের অংশে যাও, গেলে তুমি সর্বোচ্চ মান পাবা ফাংশনের। সে আমাকে বলতেছে এই গ্রাফের নিচের অংশে আসো, তাহলে তুমি সর্বোচ্চ মান পাবা। ঠিক আছে, আর শুধু তার কথা শুনলে তো হবে না, সবগুলো ফাংশনের কথাই আমার শুনতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি আর বাকি ফাংশনগুলো আমাদের কি বলে দেখি। সো এরপরে আমরা ধরলাম 2 নম্বর সবুজ ফাংশনটা। দেখো সবুজ ফাংশনটাও আমাকে বলতেছে, সবুজ ফাংশনটা দেখো তো, সবুজ ফাংশনটা বেসিক্যালি 3x প্লাস 8y ইজ ইকুয়াল টু 24 এর গ্রাফ আঁকছি আমি, ঠিক না? সবুজ রেখা দিয়ে এটা কিন্তু এই গ্রাফটা আঁকছি। এখন আমাকে কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল 3x প্লাস 8y লেস দেন 24, অর্থাৎ সেও আমাকে বলতেছে যে তুমি আমার নিচে যাও, তুমি আমার নিচের অংশে যাও, সেখানে তুমি গেলে তুমি সর্বোচ্চ মান পাবা। ওকে, সেও বলতেছে নিচে যাইতে। এখন আমরা গোলাপি রিজিয়নে আসি। গোলাপি রিজিয়নটার মধ্যে সে আসলে কি বলে একটু দেখা যাক। সো গোলাপি যে আমার থার্ড ফাংশনটা, সে কি বলতেছে? সেও কিন্তু বলতেছে দেখো 10x প্লাস 7y লেস দেন 35। আমরা কিন্তু 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 35 এর গ্রাফটা আঁকছি। এখানে গোলাপি যে স্ট্রেট লাইনটা তোমরা দেখতে পারতেছো, সেও বলতেছে আমার নিচের দিকে যাও, নিচের অংশের মধ্যে তুমি কি পাবা? আমার গ্রাফের নিচের অংশ যেগুলো আছে, যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে তুমি এই ফাংশনের সর্বোচ্চ মান বের করতে পারবা। ঠিক আছে, সো আমরা এই গোলাপির ও নিচের অংশে আমাদের যাইতে হবে। তো এটা নিচের অংশ কোনটা? সরি আমি ভুল চুজ করলাম। এটা হচ্ছে এই দিকে, তাই তো? এটা হচ্ছে এই দিকে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে তাহলে আমরা ঠিক কোন রিজিয়ন নিয়ে আলোচনা করব? ঠিক তো? তাহলে আমরা ঠিক কোন রিজিয়নটা নিয়ে আলোচনা করব? আর আবার আমাদের আরো দুইটা ফাংশন ছিল। সো আরো দুইটা ফাংশন ছিল, এদেরকেও আমাদের কনসিডারেশনে আনতে হবে, এটাও আমাদের অভিষ্ট ফাংশন। দেখো আরো দুটো ফাংশন ছিল, এক্স ইজ গ্রেটার দেন 0 আর ওয়াই ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এক্স যদি 0 থেকে বড় হয় তখন সেটা বেসিক্যালি এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে বোঝায় না, এই ডান দিকের অংশটুকুকে বোঝায় না, এটাই কিন্তু এক্স ইজ গ্রেটার দেন 0। আর ওয়াই যদি 0 থেকে বড় হয় তাহলে ওয়াই, এটা বেসিক্যালি উপরের দিকের অংশটুকুকে বোঝায় না, এটা বেসিক্যালি উপরের দিকের অংশটুকুকে বোঝায়। তার মানে এক্স ইজ গ্রেটার দেন 0 আর ওয়াই ইজ গ্রেটার দেন 0 এর মাধ্যমে আমি বুঝে গেলাম যে আমার এই ফাংশনের মানটা ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে যাইতে পারবে না, কারণ এক্স হচ্ছে 0 থেকে বড়, ওয়াইও হচ্ছে 0 থেকে বড়, আর এক্সও 0 থেকে বড়, ওয়াইও 0 থেকে বড়। এই ঘটনাটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে হওয়া সম্ভব। ঠিক আছে, তার মানে আমি বুঝে গেলাম যে এই ফার্স্ট কোয়াড্রেন্ট এটাই হচ্ছে কি আমার রিজিয়ন, এটাই হচ্ছে এর ভিতরে আমার অ্যানসারটা আছে। এর মধ্যে ঠিক কোন জায়গায় অ্যানসার আছে সেটা আমার এখন বের করতে হবে। আমি জিনিসটা গ্রাফটাকে আরেকটু সিম্পল করি, তোমরা এবার একটু দেখো। ওহো, আচ্ছা, সো তোমরা বেসিক্যালি আসলে কি বুঝতে পারতেছো এখান থেকে বলো তো? এখান থেকে বুঝতে পারতেছো যে আমি যদি মার্ক করি, হলুদের নিচে, সবুজের নিচে, গোলাপিরও নিচে, এই তিনটা গ্রাফেরই নিচে কারা আছে? বেসিক্যালি এই জায়গাটুকু না, দেখো তো আমি যে মার্ক করতেছি, দেখো তো আমার মার্ক করা অঞ্চলটা বুঝতে পারছো? বেসিক্যালি আমার
এই অঞ্চল নিয়েও কোনো মাথা ব্যথা নাই, ক্রস এই অঞ্চল নিয়েও মাথা ব্যথা নাই, এই অঞ্চলও মাথা ব্যথা নাই, কারণ এই অঞ্চল নিয়ে মাথা ব্যথা নাই। আর বাইরের অঞ্চল তো অবশ্যই ক্রস, ওইখানে আমার অ্যান্সার নাই। তাহলে অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা ঠিক এই জায়গায় আছে। কেন ঠিক এই জায়গায় আছে? কারণ তুমি দেখো এইটা হচ্ছে এমন একটা রিজিয়ন যেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ গ্রেটার দেন 0 কেও স্যাটিসফাই করতেছে। মানে এক্স এর মান এই রিজিয়নের সবগুলা পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্টের একটা ভুজ আর কোটি থাকবে, যেখানে সবগুলা পয়েন্টের ভুজ আর কোটি কি হবে? পজিটিভ হবে। এক্স 0 থেকে বড় হবে, ওয়াই ও 0 থেকে বড় হবে। আবার দেখো এটা হচ্ছে এমন একটা রিজিয়ন যেখানে আমার ইকুয়েশন 1 ও বলতেছে নিচের দিকে যাইতে, এটা ইকুয়েশন 1 থেকে নিচে আছে, এটা ইকুয়েশন 2 থেকেও নিচে আছে, এটা ইকুয়েশন 3 থেকেও নিচে আছে। কিন্তু দেখো আমি যদি এই রিজিয়নটা নিয়ে কথা বলি, যে আমি মাত্র ক্রস চিহ্ন দিলাম, দেখো এই রিজিয়নটা কিন্তু দেখো ইকুয়েশন 2 থেকে নিচে আছে, কিন্তু এটা কিন্তু আবার দেখো ইকুয়েশন 1 এর বাইরে পড়ছে, এটা কিন্তু ইকুয়েশন 3 এরও বাইরে পড়ছে। তার মানে এই রিজিয়নটা নেওয়া যাবে না। তোমাকে এমন একটা রিজিয়ন চুজ করতে হবে যেই রিজিয়নটা সবার মধ্যে আছে। আমার কথা বুঝতে পারছো? যেই রিজিয়নটা সবার মধ্যে আছে এমন একটা রিজিয়নে কি করতে হবে? তোমার চুজ করতে হবে। ওকে, জি ভাই। সো এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। জি ভাইয়া। ওকে, সো এখন তাহলে এটার অ্যান্সারটা কি হবে? আমি তো আমার রিজিয়ন গুলো পেয়ে গেলাম। সো এটার অ্যান্সার হবে, যেই রিজিয়নটা আমি পাইলাম সেই রিজিয়নের মধ্যে সর্বোচ্চ কয়টা কৌণিক বিন্দু আছে, ঠিক আছে, সেই কৌণিক বিন্দুগুলো আমরা দেখব। এবং আমাদের ওই কৌণিক বিন্দুগুলো, আমাদের জেড ফাংশনটা দেওয়া ছিল, তোমাদের মনে আছে কিনা দেখো তো। জেড এটা আমাদের অভিষ্ট ফাংশন, যার মধ্যে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় আমাদের অ্যান্সারটা আনবো। সো এরপরে এবার দেখো, এবার আমাদের অঙ্ক শেষ। এটা আমাদের গ্রাফিক্যালি একটা ম্যাথ বুঝলে এই চ্যাপ্টার বাকি সবগুলো ম্যাথ আমি আরো 2-3টা করাবো, আর ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, তাই তো? এবং আমাদের বলতে জেড এর মান সর্বোচ্চ বের করতে। তো এখন আমরা এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করব? এই রিজিয়নের মধ্যে কয়টা কৌণিক বিন্দু আছে খালি এটা বের করবো। এই কৌণিক বিন্দুগুলা মেইন ফাংশনের মধ্যে বসায় দাও। যেই কৌণিক বিন্দুটা বসানোর জন্য মেইন ফাংশনের সর্বোচ্চ মান পাবা, সেটাই তোমার অ্যান্সার। আমার কথাটা হয়তো বা সবাই বুঝো না, আমি আবার একটু বুঝিয়ে দিতেছি। আমি সাদা কালারের এয়া দিয়ে মার্ক করতেছি, তোমরা সবাই খেয়াল করো। এই রিজিয়নের মধ্যে একটা কৌণিক বিন্দু কিন্তু দেখো এইটা সাদা কালার, এই যে এই পয়েন্টটা, এইটা হচ্ছে একটা কৌণিক বিন্দু। আরেকটা কৌণিক বিন্দু কিন্তু দেখো এইটা, তাই না? আরেকটা কৌণিক বিন্দু কিন্তু 0 0 মূল বিন্দু, ঠিক আছে, যেই বিন্দুগুলো সবগুলো পয়েন্টকে স্যাটিসফাই করতেছে। এবার আরেকটা কৌণিক বিন্দু দেখো এইখানে, যেটা বেসিক্যালি দেখো ইকুয়েশন সবুজ আর হলুদ এই দুইজনের ছেদবিন্দু। এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু হচ্ছে সবুজ আর হলুদের ছেদবিন্দু হচ্ছে এইটা। আরেকটা দেখো যে সেটা হচ্ছে গিয়ে গোলাপি আর হলুদ, তার ছেদবিন্দু হচ্ছে এইটা। বেসিক্যালি এখানে 1 2 3 4 5 এই 5টা ছেদবিন্দু পাওয়া গেছে, যেই 5টা ছেদবিন্দু আমার এই রিজিয়নের মধ্যে পড়ছে। আমার কথা বুঝতে পারছো? আরো ছেদবিন্দু তো আছে। এই দেখো গোলাপি আর সবুজের মাঝখানে ছেদবিন্দু আছে, এই যে এই বিন্দুটা, সেই বিন্দুটাকে আমি নিতেছি না, কারণ কি সেটা কিন্তু আমার রিজিয়নের বাইরে পড়ছে। আমার কথা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু আমার রিজিয়নের বাইরে পড়ছে, আমরা ওই বিন্দুটাকে কাউন্ট করতেছি না, ঠিক আছে? তাহলে আমরা ওই বিন্দুটাকে নিব না। তাহলে এই রিজিয়নের মধ্যে কোন কোন কৌণিক বিন্দু পড়ছে তোমার টার্গেট হচ্ছে সেই কৌণিক বিন্দুগুলা বের করা। একটা কৌণিক বিন্দু তো যেমন মূল বিন্দু আমি জানি 0 0, আমি পেয়ে গেলাম। তো মূল বিন্দুতে তো জীবনের সর্বোচ্চ মান থাকবে না, কারণ এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসাইলে জেড এর মান কত আসবে? মূল বিন্দু বসাইলে 0 আসবে। তার মানে এটা আমার অ্যান্সার হবে না, আমার জেড এর মান সর্বোচ্চ করতে হবে। এইবার আসো এইখানে এই বিন্দুটা দেখো, একদম এক্স অ্যাক্সিসের উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমার এখন বের করতে হবে। এই বিন্দুর ভুজ কত, এই বিন্দুর কোটি কত। এটা বেসিক্যালি ইকুয়েশন 3 আর হচ্ছে এক্স অ্যাক্সিসের ছেদবিন্দু, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এই বিন্দুটা বেসিক্যালি এক্স অ্যাক্সিসের উপরে আছে। যেই বিন্দুটা এক্স অ্যাক্সিসের উপরে থাকে তার কোটি কিন্তু 0 হয়, কারণ এক্স অ্যাক্সিসের মধ্যে কিন্তু তার কোনো উচ্চতাই নেই, ঠিক না? এখানে যে বিন্দুগুলো থাকবে তার কোটি কিন্তু 0। তার মানে এইখানে কোটি হবে 0, আর ভুজ হচ্ছে এক্স, যে ভুজের মানটা আমার এখন বের করতে পারে, কোটি কিন্তু 0 আমি আগে থেকে জানি। সো এখন একটা কাজ করো, বেসিক্যালি এই বিন্দুটা কিন্তু আবার একটা জিনিস দেখো, এই বিন্দুটা কিন্তু ইকুয়েশন 3 এর একটা অংশ, তাই না? এই বিন্দুটা ইকুয়েশন 3, অর্থাৎ গোলাপি কালারের যেই সরল রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সরল রেখার মধ্যে কিন্তু এই বিন্দুটা পড়ে। এখন আমরা গোলাপি কালারের এই ইকুয়েশন 3 আমাদের কোন সরল রেখাটা? 10x। এটা বেসিক্যালি দেখো তো ইকুয়েশন 3 হচ্ছে এইটা, 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 15। ওকে, সো আমরা 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 15 লিখি, 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 15। সো এর মধ্যে এখন আমরা কি বসাই দিব? দেখো তো এই বিন্দুর কোটি 0 না, তাহলে আমি y এর মান 0 বসাই দিলে আমি x এর মানটা পেয়ে যাব না। তো y এর মান 0 বসাই দিই, y এর মান যদি 0 বসাই দিই 10x প্লাস 7 ইনটু 0 ইজ ইকুয়াল টু 15। তাহলে 7 ইনটু 0 মানে 0, আর 10x ইজ ইকুয়াল টু 15 মানে কি x ইজ ইকুয়াল টু কত হবে? 15/10 মানে হচ্ছে 1.5। তাহলে x এর মান পেয়ে গেলাম 1.5।
তাহলে আমি এই বিন্দুটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 1.5 কমা কি 1.5,0। ওকে গেল। এখন কিন্তু ভাই সমীকরণে তো 10x + 7y = ছিল না। 10x + 7y = 35 দেওয়া ছিল। সরি 35, আমি 15 লিখছি। 5 ছিল ভাই। আচ্ছা এটা 35 দেওয়া ছিল তাই না? আচ্ছা রূপকের কোশ্চেন কি এটাই? না ভাই, আমি বলছি যে ওখানে তো মেবি লেস দেন অর ইকুয়াল ছিল বা লেস দেন ছিল। হ্যাঁ লেস দেনের ইকুয়াল ছিল, কিন্তু আমরা যে ইকুয়েশনটা নিয়ে কথা বলতেছি সেই ইকুয়েশনটা হচ্ছে গোলাপি কালার ইকুয়েশনটা আমরা ইজ ইকুয়াল টু ধরে এই গ্রাফটা আঁকছি, ঠিক আছে? আর লেস দেন বেসিক্যালি যে তার ভিতরের প্রত্যেকটা অংশকে বোঝায়। কিন্তু যখন আমরা সবগুলা রিজিয়নকে স্যাটিসফাই করে যে কৌণিক বিন্দুগুলো পাবো সেই কৌণিক বিন্দুগুলো মেইন ফাংশনে বসাই দিব, তখনই বেসিক্যালি অ্যান্সারটা চলে আসবে, আমার সর্বোচ্চ পয়েন্টে আসবে, ঠিক আছে? আচ্ছা কৌণিক বিন্দুগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ মাঝখানের বিন্দুগুলো আমি যাইতেই পারবো না, মাঝখানের বিন্দুগুলো, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে x = কত আসতেছে? 35/10। 35/10 মানে কি 3.5, তাই তো? 3.5, সো 3.5 চলে আসবে আমার অ্যান্সার। সো 3.5 চলে আসলো আমার বিন্দুটা। তাহলে আমি একটা কৌণিক বিন্দু পেয়ে গেলাম। কত? একটা কৌণিক বিন্দু পেয়ে গেলাম 3.5। সো 3.5,0 হচ্ছে আমার এই কৌণিক বিন্দুটা, ঠিক আছে? এখন আমরা y axis এর উপর একটা কৌণিক বিন্দু আছে, দেখো। এখন এই বিন্দুটাও বের করতে চাচ্ছি। আচ্ছা এখন এই বিন্দুটা, ওকে, এই বিন্দুটা বেসিক্যালি কি দেখো তো, এটা হচ্ছে সবুজ কালার। সবুজ কালারের সরল রেখাটা গেছে, তাই না? এই সবুজ কালারের সরল রেখাটা y axis কে ছেদ করছে একটা জায়গায়। এখন একটা কথা বলো, y axis এর উপরে যে বিন্দুই থাকুক সেই জায়গায় x এর মান কত হবে? 0 হবে না? তাহলে সবুজ কালার সরল রেখাটা কি 2 নম্বর ইকুয়েশন, তাই তো? সবুজ কালারটা আমার ইকুয়েশন 2। তাহলে 3x + 8y = 24 ছিল আমার ইকুয়েশন 2। সো আমরা এখন এটাকে মুছে ফেলে, আমার এর দরকার নেই, আমি এটা দিয়ে বিন্দুটা বের করে ফেলছি। তাহলে এখন দেখো 2 নম্বর ইকুয়েশন কি ছিল? 3 কত ছিল? 3x + 8y = 24। এই যে এটা 2 নম্বর ইকুয়েশন, 3x + 8y = 24। সো এটা ছিল সবুজ কালারের 24। তো এখানে এখন আমি কি বসাবো? যেহেতু এটা y axis এর উপরে, এই কৌণিক বিন্দুটা বের করতে হইলে আমার কি করতে হবে? যেহেতু এটা y axis এর উপর অবস্থিত এই বিন্দুটা, এবং একই সাথে এটা হচ্ছে সরল রেখার একটা বিন্দু, তাহলে y axis এর উপরে যে কোনো বিন্দুর ভুজ কত হয়? ভুজ হচ্ছে 0, আর কোটি হচ্ছে y। কোটি কিছু একটা থাকবে, কোটিটা বের করতে হবে, আর ভুজ হচ্ছে 0। এখন ভুজের মানটা আমরা এই সমীকরণে বসায় দিই, যেহেতু এই বিন্দুটা আমার ইকুয়েশন 2 এর একটা অংশ, তাহলে ইকুয়েশন 2টা আমরা জানি কত। এখন ইকুয়েশন 2 এর মধ্যে আমরা x এর মান 0 বসায় দিব। x এর মান 0 বসায় দিলে এটা পুরোটা 0। তাহলে 8y = 24। তাহলে y = কত? y = 3। তাহলে আমাদের সেকেন্ড কৌণিক বিন্দু কত পাইলাম? আমরা সেকেন্ড কৌণিক বিন্দু পেয়ে গেলাম। আমরা এই পাশে যে কৌণিক বিন্দুটা, সেটা কত পাইলাম? সেটা হচ্ছে 0,3, ঠিক আছে? সো আমরা একটু মার্ক করে রাখি এগুলো। সো এখানে একটা পাইলাম 0,3, আরেকটা পাইলাম 0,0, আরেকটা কৌণিক বিন্দু কত পেলাম? 3.5,0। এখনো কিন্তু আরো দুইটা কৌণিক বিন্দু আমাদের বের করতে হবে। সো প্রথম প্রবলেম আসো, এখানে দেখো আচ্ছা এটা তো সবুজ কালার ছিল, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই প্রবলেমে এবার একটা জিনিস খেয়াল করো। এখানে হচ্ছে এই যে কৌণিক বিন্দুটা আমি বের করতে চাচ্ছি, এই কৌণিক বিন্দুটা বেসিক্যালি দেখো তো হলুদ রেখা আর হচ্ছে সবুজ রেখা। তোমরা কি আসলে স্ক্রিনে বুঝতে পারছো কিনা জানি না। আমার টোটাল গ্রাফটা যদি আমি আরেকটু বড় করে আঁকতাম, তাহলে এই জিনিসটাকে এতটা জুম করে দেখাইলে আর একটু ভালো হইতো আর কি, তোমাদের বুঝতে সুবিধা হতো। একটু মানে খুব কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, হলুদ আর সবুজ রেখার ছেদবিন্দু হচ্ছে এই বিন্দুটা, তাই তো? তাহলে আমরা যেটা করব, হলুদ রেখার ইকুয়েশন আর সবুজ রেখার ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, সেই সলভটা কিভাবে করতে সেটা আমরা সবাই জানি। সলভ করে পারলে তাহলে আমরা এই বিন্দুটার কি ভুজ আর কোটি বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা চলো সলভ করার চেষ্টা করি। হলুদ রেখার ইকুয়েশনটা কত? হলুদ রেখার ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 হচ্ছে x + y = 4। আর আরেকটা হচ্ছে সবুজ, হ্যাঁ সবুজ রেখার ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 2 এর, সেটা হচ্ছে কি 3x + 8y = 24, ঠিক আছে? সো এই দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আমরা চাইলে সলভ করলে x আর y এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে করবা? এটা আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, তাই তো? প্রতিস্থাপন পদ্ধতি শিখছো, অপনয়ন পদ্ধতি শিখছো, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করো। সো ধরো এক নম্বর ইকুয়েশন থেকে আমরা চাইলে কি লিখতে পারি? y = 4 - x লিখতে পারি না? সো y = 4 - x আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে তো আমরা x আর y এর মান পেয়ে যাব, তাই তো? 2 নম্বর ইকুয়েশনে আমরা y এর জায়গায় কি বসাবো? 4 - x। সো 3x + 8 × 4 - x = 24।
সো এটা যদি হয় তাহলে কি আসতেছে 3x প্লাস 8 4 8 32 মাইনাস কত আসতেছে 8x ইজ ইকুয়াল টু 24। সো 3x আর মাইনাস 8x কত মাইনাস 5x। সো মাইনাস 5x ইজ ইকুয়াল টু 32 টা ওই পাশে গেলে কত আসবে মাইনাস 8 আসবে মাইনাস 8। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে তাহলে x ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 8/5। x ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কত 8/5 8/5 চলে আসলো। আমার এই বিন্দুর ভুজ পেয়ে গেছি 8/5। এখন এই বিন্দুর কোটি লাগবে। সো এই বিন্দুর কোটির জন্য কি করব এই x এর মান যে ভুজ আর x এর মান যেটা পাইছি সেটা আমার ইচ্ছা মতো 1 আর 2 এর যে কোনো একটার মধ্যে আমি বসায় দিব। তাহলে আমি কি কোটি পেয়ে যাব। তাহলে x 8/5 এক নম্বরে বসায় দিই। সো 8/5 প্লাস y 4। তাহলে y কি আসবে 4 মাইনাস 8/5। সো ক্যালকুলেশন করলে আমি 20 মাইনাস 8 তার মানে হচ্ছে 20 থেকে 8 গেলে কত 12। তাহলে 12/5 আসবে আমার অ্যান্সার। বুঝতে পারছো 12/5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 12/5 হচ্ছে আমার এই বিন্দুর ভুজ আর কোটি। তো আমার টার্গেট ছিল কৌণিক বিন্দুগুলো বের করা, আমি সেটাই দেখাচ্ছি। এবং আমি যে প্রবলেমটা নিলাম মাত্র এটা অনেক বড় একটা প্রবলেম, মানে আমি যে যা করাচ্ছি আজকে সবচেয়ে বড় প্রবলেমটা আমি মোটামুটি নিছি এখানে লেখচিত্রের মাধ্যমে দেখানোর জন্য। মোটামুটি অনেক বড় একটা প্রবলেম নিছি যাতে এটা করলে আর ভয় না থাকে, বাকি সবগুলো তোমরা ইজিলি পারো। এখন দেখো আমার টার্গেট হচ্ছে এখন এই বিন্দুটা বের করা। এই বিন্দুটা দেখো তো এটা কার আর কার ছেদবিন্দু। এটা হচ্ছে গোলাপি রেখাটা, এই যে এই রেখাটা আর হচ্ছে কি হলুদ রেখাটা, এই দুইটা ছেদবিন্দু। তাহলে তাদেরকে সলভ করতে হবে। সলভ করলে আমি কি পাবো এই মাঝখানের ভুজ আর কোটি পেয়ে যাব। তাহলে গোলাপি রেখার সমীকরণটা কি ছিল, গোলাপি রেখাটা ইকুয়েশন 3, অর্থাৎ 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 35। আর আমাদের আরেকটা হচ্ছে হলুদ রেখা, তাই তো এটা আর গোলাপি আর হলুদের ছেদবিন্দু। আর হলুদটা ছিল ইকুয়েশন 1, অর্থাৎ x প্লাস y ইজ ইকুয়াল টু 4। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা এইটা সলভ করতে পারবা। সো তোমরা এখন এটা সলভ করবা, সলভ করে আমাকে ভুজ আর কোটির মানটা জানাবা। সবাই একটু চেষ্টা করো সলভ করে আমাকে ভুজ আর কোটির মানটা জানাও। যদি এটা হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক শেষ। বুঝতে পারছো আমাদের ম্যাথ কিন্তু শেষ। তো সবাই একটু চেষ্টা করো, বাপ্পি চেষ্টা করো, আর রূপক তোমাদের জিজ্ঞেস করবো কিন্তু। ভুজ আর কোটির মান কত বের হয় আমাকে জানাইও। ভাইয়া 7/3 হচ্ছে x আর y হচ্ছে 5/3। ওকে, এক্স হচ্ছে 7/3, তাহলে ভুজ কোটি হচ্ছে 7/3 আর হচ্ছে 5/3। দাঁড়াও সবারটা বের হোক, আমি এরপরে সবাই এগ্রি করলে এই বিন্দুটা দিয়ে আমরা ম্যাচ শুরু করব। 7/3 আর হচ্ছে 5/3, ঠিক আছে। তো ভাইয়া এটাই বাকিরাও আসছে। দেখো এগ্রি করো। এটাই আসছে। জি ভাই এটা হ্যাঁ আসছে। ভাই এটাই ওকে, আসছে। ভেরি গুড। তাহলে আমরা সবগুলা কৌণিক বিন্দু পেয়ে গেছি। সো এখন আমরা 7/3 আর হচ্ছে 5/3। সো আমাদের কাছে সবগুলো কৌণিক বিন্দু আছে, আর এই হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন। সো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই কৌণিক বিন্দুগুলো বসায় দেখো। আমাদেরকে তা কি বলছিল, আমাদেরকে সর্বনিম্ন বলতে পারতো, আমাদেরকে বলছে জেড এর মান সর্বোচ্চ কখন হবে, তাই তো। এখন আমরা এই বিন্দুগুলো বসায় জেড এর মান দেখবো, Z1 Z2 Z3 এভাবে করে প্রত্যেকটা কৌণিক বিন্দুর জন্য জেড এর মান দেখবো যে কখন জেড এর মানটা সর্বোচ্চ হচ্ছে। তাহলে যেই বিন্দুর জন্য সর্বোচ্চ হচ্ছে তাহলে আমরা বলবো যে এক্স বা ভ্যারিয়েবলের মান হচ্ছে এত হইলেই অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ হয়। সো চলো আমরা এখন ম্যাথটা ফিনিশিং এ যাই। সো আমার বিন্দুগুলো আমি আবার একটু লিখি। দেখো একটা বিন্দু আসছে 0 0, একটা কৌণিক বিন্দু যেটা আমার দরকার নাই। আরেকটা কৌণিক বিন্দু আসছে কত, এটা হচ্ছে 1 নম্বর কৌণিক বিন্দু। 2 নম্বর কৌণিক বিন্দু দেখো আরেকটা আসছে হচ্ছে 3.5, তাই তো। আরেকটা কৌণিক বিন্দু দেখো এইটা আসছে হচ্ছে তোমার 7/3 আর 5/3, 7/3, 5/3, ঠিক আছে। আরেকটা কৌণিক বিন্দু আসছে হচ্ছে 8/5, আরেকটা কৌণিক বিন্দু আসছে 8/5, 12/5, ঠিক আছে। এবার আমরা পঞ্চম কৌণিক বিন্দু যাই। আরেকটা কৌণিক বিন্দু 0,3। সো এখন তোমাদের আমি জাস্ট একটা বিন্দু বসাই, যেটা আসলে বসানোর কোনো দরকার নেই, বাট আমি দেখাচ্ছি। সুতরাং Z1 ইজ ইকুয়াল টু কি হবে x, এই যে আমরা 1 নম্বরের জন্য বের করতেছি, তাহলে Z1 ইজ ইকুয়াল টু কি হবে, x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, তাহলে Z1 ইজ ইকুয়াল টু কত 0। এবার Z2 এর ভ্যালু
2 নম্বর বিন্দুটা বসাবা, বসায় Z2 এর ভ্যালু বের করবা, Z3 এর ভ্যালু বের করবা, Z4 আর Z5, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের কাজ। সো এটা তোমরা এখন করো, করে আমাকে জানাও যে ভাই Z2 Z3 Z4 Z5 এটা হচ্ছে এত এত ভ্যালু আসছে। এরপরে তোমরা নিজেরাই ডিসিশন দিবা যে তাহলে XY এর কোন বিন্দুর জন্য আমরা ফাংশনের সর্বোচ্চ মান পাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের এই অবিষ্ট ফাংশন আর এই হচ্ছে তোমাদের বিন্দুগুলো, তোমরা এই বিন্দুগুলো এই অবিষ্ট ফাংশনের মধ্যে বসাও, বসায় দেখো কোন বিন্দুর জন্য অবিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ আসে। বাপ্পি বুঝতে পারছো কিছু আজকের ম্যাথ? জি ভাই বুঝছি। গুড, ভেরি গুড। তো তোমরা রেগুলার কিন্তু এখানে করবা, ঠিক আছে? আমাদের তাহলে সিলেবাসটা দ্রুত শেষ হবে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আনসার মেবি Z4 4 নম্বরটার জন্য। আচ্ছা Z4, তাহলে 4 নম্বর বিন্দু তাহলে কোনটা আসতেছে? 4 নম্বর হচ্ছে 8/5 আর 12/5। ওকে, তোমার অ্যানসারটা আমি দিলাম, এখন আমি বাকিদের অ্যানসারটা কি শুনি, সবারটা দেখি, সবাই এগ্রি করলে ওইটাই অ্যানসার হবে। আর Z2 Z4 সবার মানও বললো একই সাথে, ঠিক আছে? সর্বোচ্চ মানও কিন্তু বের করতে বলছে। তো এটা খুব ইজি একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেন মানে এখান থেকে অ্যানসার ভুল হওয়ার কোনো চান্সই নাই। মানে যদি কোনো সৃজনশীল আসে, সৃজনশীল কিছুটা কম আসে, বাট ইন কেস যদি আসে তাহলে তোমাদের তো লাখ খুলে গেল, ঠিক না? কারণ তোমরা খুব সহজে এখান থেকে নাম্বার নিয়ে আসতে পারবা। কারণ যাদের সরল লেখা কিছুটা হইলেও করছে তাদের তো এটা ভয় লাগার কোনো কারণই নেই, কারণ এখানে সিম্পলি জাস্ট সরল লেখার ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, ওগুলা ড্র করতে হবে, ওগুলা কি লেস দেন বুঝায় না গ্রেটার দেন বুঝায়, তাহলে ওই ভিতরে বাইরের রিজিয়ন, এরপর দেখবা সবার কমন রিজিয়ন কোনটা, ওই রিজিয়নের জন্য অ্যান্সার বের করতে হয়। সো বাকিদের কি আসছে একটু জানাও। আসিয়া তোমার অ্যান্সার আসছে 8/5 আর 12/5 এটাই সর্বোচ্চ। ভাই 4 হ্যাঁ নাম্বারটাই এটাই সর্বোচ্চ হয়। আচ্ছা, তাহলে 4 নম্বরের জন্য জেড এর মান কত আসে? 24.8 24.8 ওকে ওকে, ওয়েট, 8/5 যোগ 7 ইন্টু 12/5, 7 ইন্টু 12/5, এটা করলে কি আসে? 24.8, তাই তো? 24.8। তাহলে এখন আমরা বলবো সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান ইজ ইকুয়াল টু বা জেড ইজ ইকুয়াল টু কত? 24.8। আর এই জেড এর জন্য আমার ভ্যারিয়েবল কত? এক্স ইজ ইকুয়াল টু কত হবে? আমার যেই ভ্যারিয়েবল মানে কি, যার মান আমি জানি না, তাহলে তার মান আমি বের করে ফেললাম না? তাহলে তার মান কত হবে? এক্স এর মান কত হবে? 8/5, আর ওয়াই এর মান কত হবে? 12/5। তাহলে এক্স এর মান 8/5, ওয়াই এর মান 12/5 এর জন্য যেই জেডটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ মান। তার মানে সর্বোচ্চ মান হচ্ছে 24.8, ঠিক আছে? সো তাহলে এই ম্যাথটা আসলে কারা কারা বুঝছে কি অনেস্টলি বলো? এটা বুঝলে আমার আসলে কাজ শেষ, আমি জাস্ট আরেকটা প্রবলেম দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সর্বনিম্ন মানের জন্য একটা প্রবলেম দেখাবো, এটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই আমার একটা জি কোশ্চেন আছে ভাইয়া যে এখানে তো সবগুলো সমীকরণে দেওয়া ছিল যে লেস দেন অর ইকুয়াল একটা হচ্ছে যে নাম্বার, তো যদি গ্রেটার দেন দেওয়া থাকতো তাইলে এটা কেমনে কি করতাম? তাহলে তো সবগুলা বাইরের দিকে চলে যেত না? ওকে 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 ওকে, আমি তোমার বলি, যদি কোনো একটা জিনিসের মান যদি গ্রেটার দেনই হয় তাহলে তো তখন আর তোর যোগাশ্রী প্রোগ্রাম মানে গ্রেটার দেন একটার জন্য হইতে পারে, তোর সবগুলো কন্ডিশনে যদি গ্রেটার দেন হয়। আমার প্রবলেমটা একটা বুঝ, মনে কর আমি যদি এইটা বলি, ভালোভাবে খেয়াল কর, আমি যদি বলি আমার কাছে 1500 টাকার বেশি আমি খরচ করতে পারবো ট্যুরে, ঠিক আছে? তাহলে আমার যোগাশ্রী প্রোগ্রাম দরকার কি? 1500 টাকার বেশি মানে তো কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন যে কোনো কিছু হইতে পারে, তাই না? তখন তো যোগাশ্রী প্রোগ্রাম দরকার নেই, আমি তো চাচ্ছি কম এতে বেশি আউটপুট। তখনই তো আমার লেস দেনের একটা হইলেও লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকতে পারে। আমার এখানে ধর 4টা কন্ডিশন আছে, 4টার মধ্যে 3টাই গ্রেটার দেন থাকতে পারে, কিন্তু একটা হইলেও লেস দেন থাকবে, যেই লেস দেনটার কারণে ওই গ্রেটার দেন গুলো বেশি দূর যাইতে পারবে না, ঠিক আছে? এমন হইতে পারে যে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটাও বলতেছে এই বাইরের দিকে যাও, এও বলতেছে বাইরের দিকে যাও, কিন্তু বাইরে আর একটা গ্রাফ আছে সে বলতেছে ভিতরের দিকে আসো, তাহলে কি এই মাঝখানে রিজিয়নটুকু হয়ে যাবে আমার উদ্দেশ্য। কিন্তু সবাই যদি বাইরের দিকে বলে তাহলে তো আলটিমেটলি যোগাশ্রী প্রোগ্রামের দরকারই নেই। সেটাই বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা এবার আসো আমরা একটা প্রবলেম আসি। এবার আমরা সর্বনিম্ন মান বের করবো একটা প্রবলেম দিয়ে, সেম একইভাবে।
এটা করলে আমার বিশ্বাস যে মোটামুটি যেসব জায়গায় ফাংশন দেওয়াই থাকে ওইসব প্রবলেমের জন্য 2টা প্রবলেমই এনাফ। এরপর নেক্সট যেতে আমরা চেষ্টা করবো 5 থেকে 6টা রিয়েল লাইফ প্রবলেম। আমার মেইন ফোকাস হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে? তো ওগুলো আসলে কিভাবে জেনারেট করতে হয় ওইটা, কারণ এটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্কিং রুল ফলো করলে তোমরা নিজেরাই পারবে। ওইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদের কিছু ইনটিউশনের দরকার হবে, কারণ আমরা কিভাবে আসলে কাকে এক্স ধরবো কাকে ওয়াই ধরবো, কিভাবে আমি আমার কি জিনিসটা চাচ্ছি, যে ফাংশনটা চাচ্ছি তাকে জেনারেট করবো কিভাবে, ফাংশন বের করলাম, এখন আমি আগের নিয়মে ম্যাথটা করবো, ঠিক আছে? সো ওইটা হচ্ছে মেইন ফোকাস। সো আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমে দেখো এখানে হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন z ইজ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস y, এবং এখানে বলতেছে কি তার সর্বনিম্ন মান বের করব। তার মানে ওই যে আগের মতো আমরা বের করব x y এর মানগুলো বের করব, তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা ওই x এর মান বের করে দেব z এর মান সবচেয়ে কম আসে কার জন্য, সর্বনিম্ন মান নির্ণয় করো। কারণ এমন তো হইতে পারে আমরা এমন একটা ফাংশনকে, এখানে z বলতে আসলে এমন একটা ফাংশনকে করতে যেই ফাংশনের সর্বনিম্ন মানটা জানা আমার জন্য দরকার। যেমন আমি যদি টাকার ফাংশন হিসাব করি, খরচের ফাংশন হিসাব করি, তখন আমার টার্গেট কি থাকবে, খরচের ফাংশনকে কমানো। আর যদি আমি বেশি প্লেস ঘুরতে চাই, বেশি দিন থাকতে চাই, তখন আমার থাকবে কি ওই ফাংশনের মানটাকে বাড়ানো। তাহলে আমার আসলে চাহিদা কিন্তু কখনো সর্বোচ্চটা হইতে পারে, সর্বনিম্নটাও হইতে পারে, ডিপেন্ড করে আমার ফাংশনের উপর। তো এখানে যে ফাংশনটা দেওয়া হয়েছে এই ফাংশনে বলছে সর্বনিম্ন মান বের করো, ঠিক আছে? সর্বনিম্ন মান বের করতে বলছে। আচ্ছা, সো স্বাভাবিকভাবে অভিষ্ট ফাংশন দেওয়া আছে, চলকও দেওয়া আছে এক্স আর ওয়াই, তো শর্তও দেওয়া থাকতে হবে। তো শর্তগুলা কি এবার আমরা দেখি। আগের বার কিন্তু সবগুলা কি ছিল, লেস দেন ছিল, এবার কিন্তু গ্রেটার দেন লেস দেন মিলে থাকবে। সো এবার আমরা দেখি শর্ত মাত্র 2টা, এটা অনেক সহজ প্রবলেম হবে। x + y ইজ লেস দেন 5। আর আরেকটা দেখ, আগের প্রবলেম যেটা নিচ্ছি আমি সবচেয়ে বড় প্রবলেমটাই প্রথমে করাইছি। সো এই প্রবলেমটা আরো সহজ লাগবে। x + y ইজ লেস দেন 5, আরেকটা হচ্ছে বলতেছে x + 2y ইজ গ্রেটার দেন 10। একটা হচ্ছে গ্রেটার দেন কন্ডিশন, একটা হচ্ছে লেস দেন এর কন্ডিশন। আর অ্যাজ ইউজুয়াল x আর y এর মান বলতেছে 0 থেকে বড়, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্টেই x ও পজিটিভ y ও পজিটিভ। আর এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আবার তারা কি বলতেছে, এই সরলরেখাটা থেকে ছোট হবে আর এই সরলরেখাটা থেকে বড় হবে, এরকম জায়গায় যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলার কৌণিক বিন্দুগুলো নিয়ে আমার এখানে বসাইতে হবে। বসায় দেখতে হবে যে কার জন্য সর্বনিম্ন মান পাওয়া যায়। সো আশা করি আগের ম্যাথটা যেহেতু সবাই বুঝতে পারছি, তো এই ম্যাথটা করতে আমাদের প্রবলেম কম হবে। সো আমরা একটা কাজ করি, আমরা নাম দেই, এটাকে ধরি আমরা ইকুয়েশন 1, ঠিক আছে? এটাকে ধরি আমরা ইকুয়েশন 2। সো আমরা নাম দিলাম ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। সো আমাদের কাজ হবে প্রথমে গ্রাফ আঁকা, ইকুয়েশন 1 এর গ্রাফ আঁকা, ইকুয়েশন 2 এর গ্রাফ আঁকা। তারপর আমরা দেখি যে তারা আমাদেরকে কোথায় যাইতে বলতেছে, কোন রিজিয়নটাতে যাইতে বলতেছে। এরপর আমরা ওই রিজিয়নটাকে চুজ করব এবং আমরা দেখব ওই রিজিয়নের কৌণিক বিন্দু কোনগুলা, ঠিক আছে? সো চলো আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করি। সো একটা ছক কাগজ তো তোমাদের কোর্সের পরীক্ষা হলে তো দেওয়াই থাকবে। আমরা এখানে একটা রাফ স্কেচ করতেছি। সো y অ্যাক্সিস, x অ্যাক্সিস। সো প্রথম ফাংশনের গ্রাফ আঁকি, x + y ইজ ইকুয়াল টু 5। x + y লেস দেন ইকুয়াল টু 5 দিছে, আমরা এটাকে ইকুয়াল টু ধরে করব। x + y ইজ ইকুয়াল টু 5 মানে কি x/5 + y/5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সরল রেখাটা x অ্যাক্সিস কে 5 নামক বিন্দুতে ছেদ করবে, y অ্যাক্সিস কে 5 নামক বিন্দুতে ছেদ করবে, তাই তো? এখন চলো এটা গ্রাফ আঁকি। ধরে নিলাম 5 বিন্দুটা এখানে আর 5 বিন্দুটা এই, অনেক বড় ধরে নিছি নাকি? আচ্ছা বড় ধরে আঁকি, দেখি কি আসে। আচ্ছা ধরলাম এখানে, ঠিক আছে? সো এই গেল আমাদের ইকুয়েশন 1। সো এটা হচ্ছে একটা কৌণিক বিন্দু, প্রায় একটা বিন্দু, একটা ছেদবিন্দু। আচ্ছা তো এটা আমাদের ইকুয়েশন 1 কে আমরা ড্র করলাম অন্য একটা কালি দিয়ে, আরেকটা ইকুয়েশন আমরা ড্র করি, ধরো সাদা কালি। সো এখন আমরা সেকেন্ড ইকুয়েশনের গ্রাফটাও আমরা একটু দেখি। সো সেকেন্ড ইকুয়েশনটা বলা হইতেছে যে x + 2y ইজ গ্রেটার দেন 8। সো এটাকে আমরা ইকুয়াল টু ধরবো, x + 2y ইজ ইকুয়াল টু 8, তাহলে 8 দিয়ে ভাগ দেই, x/8 আর 2y কে 8 দিয়ে ভাগ দাও মানে কি 2y/8। সো এটাকে পরের লাইনে লেখা যাবে কি y/, যেহেতু 2 আছে 2 দিয়ে কাটলে y/4 ইজ ইকুয়াল টু 1। সো এটা বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা কি করছে, x অ্যাক্সিস কে 8 বিন্দুতে ছেদ করছে আর y অ্যাক্সিস কে 4 বিন্দুতে ছেদ করছে। ধরে নিলাম 8 বিন্দুটা হচ্ছে এই দিকে আর 4 বিন্দুটা হচ্ছে কি এই দিকে, তাই তো? তো আমরা এভাবে চাইলে ধরতে পারি রাফ স্কেচ। তো এই হচ্ছে কি আমার সাদা যে সরল স্ট্রেট লাইনটা দেখতেছি, এটা হচ্ছে আমার কি ইকুয়েশন 2। সো এখন আমরা দেখি সাদাটা হচ্ছে কি আমার ইকুয়েশন 2 আর
ইয়োলোটা ছিল আমাদের ইকুয়েশন 1। এখন আমরা দেখি কোন ইকুয়েশনটা আমাকে ঠিক কোথায় যাইতে বল। এবার আমরা আমাদের রিজিয়নটা বের করি এবং কৌণিক বিন্দুগুলা আইডেন্টিফাই করি। সো একটা জিনিস দেখো, ইকুয়েশন 1 আমাকে বলতেছে ইকুয়েশন 1। আচ্ছা, এবার আমি কোশ্চেন করি, দেখি কার আসলে ঠিকভাবে বুঝতেছেন। সিয়াম কি শুনতেছো? ওকে, সিয়াম প্রবাবলি নাই। আমরা আরেকজনের কাছে যাই। এখানে মুন বলো তো দেখি ইকুয়েশন 1 আসলে কি বলতেছে। ভাইয়া ইকুয়েশন 1 বলতেছে এই যে মানে মানে নিচের দিকে যাইতে বলতেছে, লাইক এই যে নিচের দিকে বলতে বেসিক্যালি এই বাইরের রিজিয়নটা কিন্তু তার জন্য ভ্যালিড না। সে বাইরের রিজিয়নে, সে বলতেছে তোমার অ্যানসার বাইরের রিজিয়নে নাই, তাহলে নিচের দিকে আসবো, তাই তো? এই নিচের দিকে যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এক্স আর ওয়াই কিন্তু 0 থেকে বড়, তার মানে নিচের দিকে বলতে ঠিক কত নিচে নামবো আমি? নিচে নামতে নামতে কিন্তু আমি এই দিকে নামতে পারবো না, আমি বাম দিকেও যাইতে পারবো না, আমাদের এই মাঝখানের রিজিয়নটার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ধরতে পারছো এটা হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এখন হচ্ছে কারে জিজ্ঞেস করা যায়? বাপ্পি বলো তো দেখি, বাপ্পি বলো তো দেখি যে 2 নম্বর ইকুয়েশনটা আমাকে কি বলতেছে, যেটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালারের যে একটা সরলরেখা দেখতেছো গ্রাফ, এই ইকুয়েশন সাদা এই সরলরেখাটা দিয়ে আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে বুঝাচ্ছি। আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা, x + 2y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। এটা আমাকে কোন কোন রিজিয়নটাকে চুজ করতে বলতেছে বলো তো দেখি। ভাই এটা তো মানে নিচের দিকে না, তুমি ইকুয়েশনটা ভালো করে তাকাও, x + 2y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। উপরের দিকে হবে x + 2y উপরের দিকে, কারণ আমি হচ্ছে x + 2y = 8 এর গ্রাফ আঁকছি, আর সে বলতেছে না x + 2y = 8 না, তুমি x + 2y = গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 এর জন্য রিজিয়ন বের করো। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 মানে কি? এটা যদি x + 2y = 8 এর গ্রাফ হয়, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 মানে হচ্ছে তার উপরের দিকের অঞ্চলটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো তো আমরা কিন্তু সুন্দর একটা কনক্লুশনে আসতে পারলাম, আমাদের রিজিয়নটুকু বের করতে পারলাম। সো ইকুয়েশন 1 বলতেছে নিচের দিকে নামো, ইকুয়েশন 2 বলতেছে উপরের দিকে নামো। তাহলে তাদের দুইজনের কথাই যদি রাখতে হয়, তাহলে আমাদের বেসিক্যালি এই রিজিয়নটা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি কিন্তু আমার রিজিয়নটা মার্ক করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের কোন রিজিয়নটা নিতে হইলো? এই রিজিয়নটা। এখন আমরা দেখি এই রিজিয়নের মধ্যে কৌণিক বিন্দু কোনটা কোনটা আছে। এই রিজিয়নের মধ্যে এখানে একটা কৌণিক বিন্দু আছে, এই জায়গায় একটা কৌণিক বিন্দু আছে, এখানে আরেকটা কৌণিক বিন্দু, আর মাত্র 3টা কৌণিক বিন্দু আছে। 3টা কৌণিক বিন্দু বের করে ফেললেই, এবং আমাদের ম্যাক্সিমাম প্রবলেমে এরকমই থাকবে, 3টা কৌণিক বিন্দু থাকবে, 3টা কৌণিক বিন্দু বা 2টা থাকবে। কিন্তু আগের প্রবলেমে আমরা বড় প্রবলেম নিয়েছিলাম, অনেকগুলো কৌণিক বিন্দু ছিল। সো খুব সহজ যে আমরা এখান থেকে খুব সহজে 3টা কৌণিক বিন্দু বের করতে পারবো। প্রথম কথায় আসি, এই কৌণিক বিন্দুটা বের করব, এটা তো ওয়াই এক্সিস এর উপরের একটা বিন্দু, তাই তো? তার মানে বুঝাই যাচ্ছে যে কি এই কৌণিক বিন্দুর কোটি কিন্তু ভুজ কিন্তু আমার জানা আছে, ভুজ হচ্ছে 0, কোটি জানি না। আবার এই কৌণিক বিন্দুরও ভুজ কিন্তু আমার জানা আছে, এটা কত? ভুজ হচ্ছে কত? 0, কোটি আমি জানি না। বাট মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে ইকুয়েশনে না বসেও অ্যান্সারটা বের করতে পারবো। বেসিক্যালি দেখো তো, এই কৌণিক বিন্দুটা, এইটা বেসিক্যালি সাদা রেখাটার কৌণিক বিন্দু না। সাদা রেখাটা কি? সাদা রেখার ইকুয়েশনটা কি ছিল? সাদা রেখার ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন 2, মানে x + 2y, তাই তো? x + 2y = 8। সো 8 দিয়ে যদি ভাগ দাও, x/8 + y/4 = 1। তার মানে বেসিক্যালি সে কিন্তু y এক্সিস থেকে 4 পরিমাণ অংশকে কাট করছে। তার মানে বুঝাই যাচ্ছে যে এই হাইটটা হবে 4, আর হাইট মানে তো হচ্ছে কোটি, তাই তো? তাহলে 0,4 হয়ে গেল আমার এই বিন্দুটা। অথবা তুমি এই যে 0 বিন্দুটা পাইলা, তুমি যেহেতু জানো যে এটা y এক্সিস এর উপর একটা বিন্দু, তার মানে তার ভুজ হচ্ছে 0 হবে। তাহলে এই ভুজটা যদি তুমি x এর জায়গায় বসায় দাও 0, তাহলে y = 2y = 8, y = কি পাবা? 4 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা এই কৌণিক বিন্দুটা বের করে ফেললাম। এখন আমরা পরের কৌণিক বিন্দুটার দিকে যাই। এই কৌণিক বিন্দুটা কত হবে? এই কৌণিক বিন্দুটা হচ্ছে ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 হচ্ছে গিয়ে x + y = 5। সো এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসায় দিই, যেহেতু এই কৌণিক বিন্দুর ভুজও হচ্ছে 0, তাহলে y = কিন্তু 5 চলে আসবে। তাহলে 0,5 পাইলাম, আরেকটা কৌণিক বিন্দু। এবার এই কৌণিক বিন্দুটা আমাদের বের করতে হবে। যেই কৌণিক বিন্দুটা বেসিক্যালি কার কার ছেদবিন্দু দেখো তো, এটা বেসিক্যালি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর ছেদবিন্দু, অর্থাৎ সাদা সরলরেখাটা আর হচ্ছে ইয়েলো সরলরেখাটার
ছেদবিন্দু। তার মানে আমরা হচ্ছে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 8 আর হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 5, এদেরকে আমরা প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যেই পদ্ধতিতে পারি সেই পদ্ধতিতে যদি সমাধান করি আমি ভুজ আর কোটি পেয়ে যাবো। তো এটার সমাধান করে আমাকে জানো যে এইটার জন্য ভুজ কত আসলো, কোটি কত আসলো। আমার বিন্দু যেহেতু পেয়েই গেছি তখন আমরা এই তিনটা বিন্দু জাস্ট অভিষ্ট ফাংশনে বসাবো, ঠিক আছে? 2,3 ভাইয়া 2 আর 2,3 2,3 ভেরি গুড, ভেরি গুড। সো 2,3। তাহলে এবার আমরা বিন্দু কয়টা পাইলাম চলো দেখি। একটা বিন্দু পাইলাম হচ্ছে 0,5, আরেকটা বিন্দু পাইলাম হচ্ছে 0,4, আরেকটা বিন্দু পাইলাম কত 2,3। এখন আমাদের চলো অভিষ্ট ফাংশনটা আমরা বা অবজেক্টিভ ফাংশনে আমরা যাই। অবজেক্টিভ ফাংশনটা ছিল z ইজ ইকুয়াল টু 2x মাইনাস y। সো z ইজ ইকুয়াল টু 2x মাইনাস y, ঠিক আছে? সো এখন আমাদের z1 ইজ ইকুয়াল টু কত হবে? z1 ইজ ইকুয়াল টু হবে 1 এর এটা বসাই, z1 ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু 0 মাইনাস 5। তার মানে আমি 0,5 বিন্দুর জন্য বের করলাম, বের করলে z1 এর মান কত আসে? -5। আমাকে বলছিল সর্বনিম্নটা বের করতে। তাহলে এবার z2 এর মানটা দেখি আমরা, z2 এর ভ্যালুটা কত আসতেছে। সো z2 এর ভ্যালু হচ্ছে 2,0 মাইনাস 4, y এর জায়গায় 4 বসাই দিলাম। এই হচ্ছে আমার z এর ইকুয়েশন। এখানে x এর জায়গায় 0 বসাইলাম আর y এর জায়গায় কত বসাইলাম? 4 বসাইলাম। তাহলে z2 ইজ ইকুয়াল টু কত আসছে? z2 ইজ ইকুয়াল টু আসছে -4, -5 -4। z3 ইজ ইকুয়াল টু বের করব। এবার z3 এর জন্য 2 3, তাহলে x এর জায়গায় 2 বসাও আর y এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। -3 বসাইলাম, তাহলে কত? 4 - 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে 2,3 বিন্দু জন্য কত আসছে? z3 ইজ ইকুয়াল টু 1 আসতেছে। তাহলে আমার অ্যানসার কত হবে? z1 z2 না z3? -5। সো আমার অ্যানসার হবে আমার x y কত? অ্যানসার হবে x ইজ ইকুয়াল টু 0 হবে, y ইজ ইকুয়াল টু 5 হবে আর z ইজ ইকুয়াল টু -5 হবে আমার কি অ্যানসার? -5 হবে আমার অ্যানসার, ঠিক আছে? সো এই আমাদের টোটাল একটা সর্বোচ্চ মানের জন্য দেখালাম, একটা সর্বনিম্ন মানের জন্য দেখালাম, এবং আমরা কিছুটা থিওরি পার্টও কভার করে আসছি এবং কি বুঝায় আসলে ইন রিয়েল লাইফে আসলে যোগাযোগ প্রোগ্রামটা কি বুঝে, কেন এটা দরকার, কেন এই শাখাটা আসলো, অনেক পরে আসছে না। ম্যাথমেটিক্স তো ধরো 2,500 বছরের যাত্রা, 2,500 বছর আগে ইউক্লিডের মাধ্যমে আমাদের এই ম্যাথমেটিক্সের আজকে যা পড়ি তার কিছু কিছু আইডিয়া কিন্তু ডেভেলপ হতে শুরু করে। আর এই যোগাশ্রী প্রোগ্রামটা কিন্তু অনেক পরের একটা আলোচনা, তো অনেক পরে গিয়ে হইলো এটা করা হয়েছে কেন, আমরা আশা করি সেই আমাদের টার্গেটটা বুঝতে পারছি, এটা আসলে আমরা কেন শিখতেছি। শিখলে আমরা কিছু কিছু জায়গায়, কিছু কমপ্লেক্স সিনারিওতে আমাদের রিয়েল লাইফে অনেক জায়গায় এই আইডিয়াটা আমাদের হেল্প করবে, ঠিক আছে? এবং আমরা দুইটা প্রবলেম দেখলাম যেখানে আমাদের রিয়েল লাইফ প্রবলেম দেখি নাই। সো আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো কিছু বুঝো না এমন কিছু আছে? কেউ আসো? ভাইয়া একটা প্রশ্ন করতাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলো। আমরা যখন গ্রাফটা আঁকবো সেটা কি আমাদের গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে হ্যাঁ। না? অবশ্যই গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে। তাহলে ভাই আমরা ইকুয়েশন গুলা সলভ না করে ডিরেক্ট গ্রাফ পেপার থেকেই তো বিন্দুগুলা বসাইতে পারি। মানে ইকুয়েশন সলভ না করে মানে আমরা যে মানে সরলরেখার গ্রাফ আঁকবি না তুই? জি ভাইয়া, বিন্দুগুলা যে সরলরেখার নিব, গ্রাফ আঁকতে হলে বিন্দুগুলোর কথা হ্যাঁ। বলতেছি ভাই। আমরা যে প্রতিস্থাপন অপনয়ন করলাম, এটা না করলেও তো পারি, ডিরেক্ট ওখান থেকে বিন্দুগুলো নিয়ে বসাই দিলাম বা সলিউশনটা করে ফেললাম। এক্স্যাক্টলি, হ্যাঁ পারবি। আমার কথা হচ্ছে যদি তুই গ্রাফ পেপারে এক্সাক্ট ছবি আঁকতে পারো তাহলে তো তোর ওইখান থেকেই বিন্দুগুলো বের হয়ে যাবে, তোর তো অ্যানসার তো আরো সহজ। আমি তো আসলে এক্সাক্ট গ্রাফ পেপার করি নাই। এক্সাক্ট গ্রাফ পেপার করলে তো গ্রাফ পেপারে আমাকে বলে দিত যে এটা বাই 2 আর 3, এই বিন্দুটা হচ্ছে 2,3। আমার তো কষ্ট করে ম্যাথ করা লাগতো না। বাট আমি তো গ্রাফ পেপারে যেহেতু করি নাই তাই আমি জিনিসটা করতেছি। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে গ্রাফ পেপারে এক্সাক্ট ছবি আগে মানে তুই এক্সাক্ট ছবি আঁকতে গেলে তোর কি করতে হবে, ঝামেলা আছে কিন্তু। এক্সাক্ট ছবি আঁকতে গেলে অনেকগুলো বিন্দু বসাইতে হবে, বসায় আঁকতে হবে। সো সেই এটা না করে তুই চাইলে খুব সহজে কিন্তু গ্রাফ পেপারে তুই ইকুয়েশন থেকে কিন্তু আগে গ্রাফটা এঁকে ফেলতে পারো। ধরো x + 2y = 8, এই ইকুয়েশনটা এঁকে ফেললি। হ্যাঁ, ছেদবিন্দু বের করতে হবে না কষ্ট করে। যদি তুই এই ইকুয়েশনটা গ্রাফ পেপারে ঠিকমতো আঁকতে পারো তার ছেদবিন্দু আর কষ্ট করে সলভ করা লাগবে না। ছেদবিন্দু গ্রাফ পেপার দেখেই বলে দিতে পারবে। এটা কিন্তু ভালো একটা পয়েন্ট ধরছিস। ছেদবিন্দু কষ্ট করে বের করতে হবে না। তো কিন্তু প্রথমে গ্রাফটা প্রপারলি আঁকতে হবে। গ্রাফটা যদি এক্স্যাক্টলি না আঁকো, গ্রাফে যদি ভুল থাকে তাহলে কিন্তু ছেদবিন্দু ভুল আসবে, ঠিক আছে? তাহলে x + 2y এর গ্রাফটা তুই যদি এক্স্যাক্ট গ্রাফ পেপার সুন্দর মতো আঁকতে পারো, বাকি সবগুলোরটাও যদি সুন্দর মতো আঁকতে পারো, তাহলে আর আমি যে কাজটা করলাম এই ছেদবিন্দুর কাজটা তোর কষ্ট করে করতে হবে না। ছেদবিন্দু বের করা তোর ডাইরেক্ট গ্রাফ পেপার থেকে বলতে পারবি অ্যানসার। বুঝা গেছে? জি ভাইয়া। কিন্তু ভাই অনেক ভাইয়া আমার একটা বিন্দুগুলো হচ্ছে যে
অনেক বিন্দু আছে ভাই যেগুলো থেকে হচ্ছে হ্যাঁ গ্রাফ বল রূপক বল। ক্লিয়ারলি বলতে পারবো না, লাইক 4.765 এই ধরনের একটা বিন্দু, ওইটা তো আমি গ্রাফ পেপার থেকে এক্স্যাক্টলি প্রবলেম তো কিছু আছেই। হ্যাঁ প্রবলেম তো কিছু আছে, যেমন আমাদের একটু আগে একটা প্রবলেমে আসছিল মনে আছে, একটু আগে একটা প্রবলেমে প্রবাবলি কোন কোন বিন্দু ছিল 3 পয়েন্ট, আচ্ছা এই যে দেখো 8/5 ঠিক না, 12/5 এই বিন্দুগুলো কিন্তু গ্রাফ পেপার থেকে ট্র্যাক মানে বের করা কিন্তু অনেক টাফ। এগুলাও বের করতে মানে এক্সাক্টটা বের করা কিন্তু খুবই টাফ, ঠিক আছে। যেমন 0 0 3.5 এগুলো বের করতে পারবি, 3.5 কিন্তু দেখলেই বোঝা যাবে একদম মিডল পয়েন্ট আছে, 0 3 এই বিন্দুটাও বের করে ফেলতে পারবি। বাট লাস্টে যেমন আগের প্রবলেমে লাস্টে দুইটা বিন্দু কিন্তু গ্রাফ পেপারে বের করতে হইলে এক্স্যাক্টলি যদি বের করতে চাস তাহলে গ্রাফ পেপারের ওই ছক কাগজের বিন্দুগুলোকে অনেক বেশি বেশি ঘর ধরতে হবে, যাতে তোর জন্য বের করাটা কিছুটা সহজ হয়। তারপরও আমি সাজেস্ট করবো যে কি সলভ করে, ক্যালকুলেটরে তো চাইলে সলভ করাই যায়, আমরা প্রতিস্থাপন অপনয়নও খুব সহজে বের করতে পারি, চাইলে ক্যালকুলেটরও কিন্তু সলভ করতে পারি। ক্যালকুলেটর দুইটা ইকুয়েশন দিলে এক্স আর ওয়াই এর মান কিন্তু ওই বলে দিবে, ঠিক না। তো তোরা চাইলে ক্যালকুলেটরও সলভ করতে পারো, তাহলে হচ্ছে তোদের অ্যানসারটা শিওর থাকলি আর কি, ঠিক না। গ্রাফ পেপার দিয়ে বললে তো অনেক সময় তোর আঁকাটা ভুল হইতে পারে। অবশ্যই। সো এই ছিল মোটামুটি যোগাশ্রী প্রোগ্রামের আইডিয়া ছিল এটা। আমি আবার বলি নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা রিয়েল লাইফ কয়েকটা প্রবলেম করব, আর আমরা কিছু অ্যাডমিশনে আসা কিছু এমসিকিউ দেখব, ঠিক আছে। অ্যাডমিশনে ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসা যে এমসিকিউ গুলো সলভ করব, যাতে আমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর আমরা ইতিমধ্যে কিন্তু বাস্তু সংখ্যা পড়ছি, হয়তো বা নেক্সট ক্লাসের পরে আমরা একটা পরীক্ষাও নিতে পারি বাস্তু সংখ্যা যোগাশ্রী প্রোগ্রামের, অথবা আমরা আরো একটা চ্যাপ্টার শেষ করার পরে পরীক্ষা নিতে পারি। সো আজকের ক্লাসে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমরা কিন্তু শেষ করব এখানে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, তার মানে কারো কোনো প্রশ্ন নাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।